ওকে। সবাই তো আমার স্ক্রিন দেখতে পারতেছেন ঠিকভাবে, রাইট? আচ্ছা, আজকে আমাদের টপিক হলো যে সিআই/সিডি ইন্টিগ্রেশন। মানে লাস্ট দিন আমরা যতটুকু কমপ্লিট করছিলাম সেটা হলো প্লেরাইট ইনস্টলেশন সেটআপ এবং একটা বেসিক টেস্ট কেস রান করা, এক্সিকিউশন করা। এখন প্লেরাইটের ধরলাম যে আমাদের ফুল প্রজেক্ট বা ফ্রেমওয়ার্ক যখন সেট আপ করা কমপ্লিট হবে, এর পরবর্তী পার্ট বা পরবর্তী মেইন টাস্ক হবে যে এই ওভারঅল অটোমেশন প্রজেক্টটাকে সিআই/সিডির সাথে ইন্টিগ্রেট করা। আহ, মানে হইলো যেই যখন টেস্ট কেস এক্সিকিউশন করার দরকার হয়, এটা তো যেমন আমরা ম্যানুয়ালি লোকাল মেশিন থেকে করতে পারি, কিন্তু এই যে বিষয়টা যে ম্যানুয়ালি টেস্ট কেসকে রান করা প্লাস হলো সেইটার সেইটাকে মানে এই বিষয়টাকে যে ম্যানুয়ালি রান করা, এটাকে ম্যানেজ করা, রিপোর্ট জেনারেট, এই বিষয়টা কিন্তু আবার ম্যানুয়াল ইন্টারভেনশন লাগে এই বিষয়টা করতে। সিআই/সিডি তে যেটা হয় যে ফুল অটোমেশন প্রজেক্টটাকে যখন সিআই/সিডির সাথে মানে পাইপলাইনের সাথে ফুল ইন্টিগ্রেট করা হয়, তখন এই ম্যানুয়াল এফোর্টটাও রিডিউস হয়ে যায়। মানে হইলো যখন কোন একটা ফিচার ডিপ্লয় করা হয় তখন অটোমেটিক ক্লাউড মেশিনে টেস্ট রান হবে, মানে অটোমেশনের যে টেস্ট আছে সেটা রান হবে বা এক্সিকিউট হবে, এবং এক্সিকিউশন করার পরে ওইটা রিপোর্ট জেনারেট করে নোটিফাই করবে। মানে কোন হিউম্যান এই জায়গায় অ্যাকশন দরকার হবে না। যেমন যদি সিআই/সিডি তে ইন্টিগ্রেট করা না হয় তাহলে কিন্তু এই এই কোন একজন কি এই অটোমেশনটাকে রান করে ট্রিগার করতে হবে আর কি। মানে এই পার্টটা কিন্তু ম্যানুয়াল ইফোর্ট তখন দরকার হবে। এবং এই ম্যানুয়াল ইফোর্টটাকে রিডিউস করার জন্যই মেইনলি সিআই/সিডি পাইপলাইনের সাথে ইন্টিগ্রেশন করা হয়। এখন এই বিষয়টা অ্যাকচুয়ালি কি, আমরা যদি সিআই/সিডি সম্পর্কে একটা বেসিক আইডিয়া নিই, ওভারঅল সিআই/সিডি মানে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এবং কন্টিনিউয়াস সিডি মানে হলো কন্টিনিউয়াস ডেলিভারি অর ডিপ্লয়মেন্ট। এই ফুল সিআই/সিডির ইকোসিস্টেমটাকে যে সেটআপ করা, এটা মেইনলি রেসপন্সিবিলিটি হিসেবে যদি ধরা হয়, সেটা ডেভঅপস টিম তারা মেইনলি ফুল ইকোসিস্টেমটাকে মেইনটেইন করে। কিন্তু কিউএ পয়েন্ট অফ ভিউ থেকে কিউএ এই কিউএ এর পার্ট হয়ে যায় কিছু ইনভলভমেন্ট আছে, যেমন এই যে টেস্টের যে পার্টটা, এই টেস্ট সেটআপটা, এইটা মেইনলি কিউএ ইনভলভমেন্ট এই এই জায়গাতে আছে। মানে কিউএ ইঞ্জিনিয়ার যারা তারা মেইনলি অটোমেশনটাকে সিআই/সিডি যে পাইপলাইন আছে সেটার সাথে ইন্টিগ্রেট করে। কিন্তু এই জায়গায় আমরা জাস্ট এখন ওভারঅল একটা আইডিয়া নেই, কিন্তু ফুল হোল সেটআপটা কিন্তু কিউএ রেসপন্সিবিলিটির ভিতরে না, তবে ইকোসিস্টেমের সাথে কিউএ কিন্তু ইনভলভ থাকে। তো আমরা যদি শুরু থেকে আসি, যেমন প্রথম হলো কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন থেকে শুরু হয়, এবং এইটার প্রথম ফেজ হলো প্ল্যান, তারপরে হলো আহ, মানে সিআই, এর পরবর্তীতে হলো সিডি মানে কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট বা ডেলিভারি। তাই প্ল্যান হলো যখন কোন একটা ফিচারের রিকোয়ারমেন্ট আসে, মানে একেবারে ইনিশিয়াল যে পার্টটা সেইটা, যে কোন একটা ফিচার রিকোয়ারমেন্ট আসলো প্রোডাক্ট থেকে। আহ, এখন ওই ফিচারের যেই রিকোয়ারমেন্ট আসবে সেইটাই তো রিকোয়ারমেন্ট আসার পর ওইটা নিয়ে ইঞ্জিনিয়ারিং টিম তারা প্ল্যান করবে যে কিভাবে এই ফিচারটাকে ডেভেলপ করা যায়। ইনিশিয়াল যে প্ল্যানিং যে স্টেপটা, এটা মেইনলি কোন কোন টুলস এই জায়গায় ইনভলভ থাকে সেটা হলো প্রজেক্ট ম্যানেজমেন্টের যে টুলস গুলো আছে, যেমন জিরা, কনফ্লুয়েন্স অথবা এরকম সিমিলার টাইপের যে টুলস গুলো আছে, এগুলোর মাধ্যমে তো ইনিশিয়ালি রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন করা হয়, যে প্রোডাক্ট থেকে এই রিকোয়ারমেন্ট গুলো আসছে অথবা ক্লায়েন্ট থেকে এই রিকোয়ারমেন্ট গুলো আছে, সেটা ইঞ্জিনিয়ারিং টিম ওই রিকোয়ারমেন্ট গুলোকে অ্যানালাইসিস করে, প্লাস হলো ওইটাকে কিভাবে ডেভেলপ করা যায় সেই প্ল্যানিং গুলা করে। এইটা হলো প্রথম ফেজ। এর পরবর্তীতে হলো কোড। কোড মানে ওই রিকোয়ারমেন্টটাকে অ্যাকচুয়ালি ডেভেলপ করা। ডেভেলপ করার জন্য তো কোড লিখতে হয়, সেটা ডেভেলপার লিখবে। ডেভেলপার যে কোড লিখবে সেইটাকে ম্যানেজ করার জন্য কোন কোন টুলস ইউজ করা হয়, যেমন গিটহাব, গিটল্যাব অথবা এরকম সিমিলার যেই ভার্সন ম্যানেজমেন্ট বা কোড ম্যানেজমেন্ট যে টুলস গুলো আছে সেগুলো ইউজ হয়। এর পরবর্তীতে হলো বিল্ড। বিল্ড হলো কোড
তো মানে ডেভেলপ করা হলো, ডেভেলপ করার পর ওইটা তো অ্যাকচুয়াল প্রোডাক্ট আকারে ওইটাকে করতে হবে, মানে রিলিজ দিতে হবে, মানে আউটকাম হিসেবে যে ওইটাকে রিলিজ দেওয়ার যে বিষয়টা। তো সেই বিল্ডের কাজটার জন্য এই জায়গায় এই পার্টটাও মেনলি, যে কোড লেখা, বিল্ড করা, এগুলো মেনলি ডেভেলপার যারা, তারা এইসব বিষয়গুলোকে ম্যানেজ করে। পরবর্তীতে যে পার্টটা আসে, যে টেস্ট, এই টেস্টের পার্টটাই হলো মেইনলি কিউএ ইনভলভমেন্ট এই ক্ষেত্রে দরকার হয়। যে কিউএ টিম তারা যে অটোমেশন টেস্ট যেটাকে বিল্ড করছে, যেমন প্লে রাইট হইতে পারে, সেলেনিয়াম, অথবা যে কোনো অটোমেশন ফ্রেমওয়ার্কের মাধ্যমে যে অটোমেশনটাকে মানে অটোমেশনের প্রজেক্টটাকে বিল্ড করা হয়েছে, সেই অটোমেশনটাকে হলো এর সাথে ইন্টিগ্রেট করা, মানে মানে বিল্ডের পর। তাইলে যেটা হবে, যখনই ডেভেলপার কোড সে রেডি করলো, সেটা বিল্ড করলো, এরপরে কি হবে, সেই ডেভেলপার কিন্তু কোড গিটহাব অথবা গিটল্যাব এগুলাতে কোড পুল দিবে। পুল দেওয়ার পরবর্তীতেই মানে টেস্টিং এর পার্টটা ইনভলভ হয়। মানে ডেভেলপমেন্টের কোড সেটা গিটহাবে পুল দেওয়া হয়েছে, এখন ওই কোডের উপরে অটোমেশন পারফর্ম হবে। তো অটোমেশন, যেমন এই জায়গায় প্লে রাইট বা যে কোনো এরকম সিমিলার অটোমেশন টুল যেগুলো আছে, সেগুলোর মাধ্যমে এই মানে টেস্টটা পারফর্ম হবে। টেস্ট পারফর্ম হইলো, টেস্টে যদি সবকিছু প্রপার ঠিক থাকে, এর পরবর্তীতে হলো রিলিজ। রিলিজ হলো আবার সিডির পার্ট, মানে ডেলিভারি, মানে ইন্টিগ্রেশনের ভিতরে যে প্ল্যান, কোড, বিল্ড এবং টেস্ট, এগুলো হলো ইন্টিগ্রেশন। এইগুলা টেস্ট পর্যন্ত ঠিক আছে, তার মানে প্রোডাক্টটা রেডি, এখন হলো এটাকে ডিপ্লয় দিতে হবে। ডিপ্লয় হলো ডেলিভারি, কন্টিনিউয়াস ডেলিভারির যে পার্টটা, এই ফুল পার্টটা ডেভঅপস মেনটেন করে, যে ডেলিভারির যে পার্টটা, যে রিলিজ দেওয়া, সেটাকে ডিপ্লয় দেওয়া, প্লাস ওইটাকে অপারেট করা, প্লাস মনিটর করা, এই পার্টগুলো ডেভঅপস টিম মেনটেন করে। যেমন রিলিজ দেওয়ার ক্ষেত্রে ডিপ্লয় দিতে হয়, ডিপ্লয় দেওয়ার জন্য কি কি টুলস আছে, যেমন ডকার, তারপর আর্গো, ল্যামডা, এরকম বেশ কিছু মানে টুলস আছে যেগুলোর মাধ্যমে ডিপ্লয় দেওয়া হয়। তারপর অপারেটের জন্য কুবারনেটিস বা এরকম সিমিলার টাইপের টুলস ইউজ করা হয়, এবং মনিটরের জন্য ডেটাডগ, এরকম আরো অনেক টুলস আছে যেটা মেনলি ডেভঅপস টিম মেনটেন করে। কিউএ হিসাবে আমাদের মেইন পার্টটা হলো যে অটোমেশনটাকে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনের সাথে ইন্টিগ্রেট করা। এখন সেইটা কিভাবে করা যায়, সেটার জন্য মেইনলি হইলো বেশ কিছু অপশন আছে, যেমন জেনকিন্স এর মাধ্যমে করা যায়, অথবা গিটহাব অ্যাকশনস। গিটহাব অ্যাকশন, জেনকিন্স, এই দুটো মেইনলি হলো পপুলার, মানে ওয়ার্ল্ড ওয়াইড এই দুটাই ইউজ করে, এবং এর বাইরে আরো অনেক টুলস আছে। তা আমরা হলো যেটা কভার করব, যে গিটহাব অ্যাকশনস এর মাধ্যমে এই ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনের সাথে কিভাবে অটোমেশনটাকে কানেক্ট করা যায় সেটা দেখবো। আচ্ছা, এখন যদি আমরা প্রজেক্টে চলে আসি, যেমন ধরলাম আমাদের এই যে প্লে রাইটার প্রজেক্টটা রেডি আছে, এই জায়গায় টেস্ট কেস আছে, আমাদের স্যাম্পল স্বরূপ একটা টেস্ট কেস আছে, এই জায়গায় মাল্টিপল, মানে প্রজেক্ট ওয়াইজ, মানে ওরকম ফিচার ওয়াইজ মাল্টিপল টেস্ট কেস থাকবে। এখন এই টেস্ট কেসটা যদি আমরা লোকালে রান দিই, যেমন আমরা যদি এই জায়গা থেকে আইসা লোকাল মেশিন থেকে যে রান দিই, রান দেওয়ার ক্ষেত্রে আমাদের ওই প্লে রাইট রান দেওয়ার যে কমান্ড, সেটা করছে, কমান্ডের মধ্যে আমরা রান দিই। এখন রান আবার এটা আমরা হেডলেস মোডে দিতে পারি, অথবা হেডেড মোডে দিতে পারি, যেটা মেইনলি এই যে এখন হেডেড মোডে রান হবে, যেহেতু লোকাল মেশিন, যে ব্রাউজার ওপেন হবে, টেস্ট এক্সিকিউশন হবে, প্লাস রিপোর্ট শো করবে। এই যে এটা রিপোর্ট শো করলো। এখন এইটা হইলো আমরা যে রান করলাম সেটা ম্যানুয়ালি রান হইলো। এখন আমরা এই পার্টটা ম্যানুয়ালি করব না, এই যে রান হইলো, এই রানটা এই লোকাল মেশিন থেকে রান হবে না, এটা ক্লাউড মেশিনে রান হবে, মানে গিটহাব অ্যাকশনস এর কোন একটা ওয়ার্কফ্লোতে রান হবে। তো সেটার জন্য গিটহাব অ্যাকশনস এর ওয়ার্কফ্লো কিভাবে সেট আপ করতে হয়, সেই পার্টটা আমাদের দেখতে হবে। তো সেটা দেখার জন্য আমরা যদি গিটহাব অ্যাকশনস এর অফিসিয়াল ডকুমেন্টেশনে আসি, যেমন এইটা হলো গিটহাব অ্যাকশনস এর অফিসিয়াল ওদের ডকুমেন্টেশন। এই জায়গায় মেইনলি গিটহাব অ্যাকশনস এর মানে অনেক, মানে আছে, স্কোপ আছে, অনেক কিছু করা যায়, যেটা মেইনলি ডেভঅপস পয়েন্ট অফ ভিউ থেকে অনেক কনফিগারেশন সেট আপ করা হয়। আমাদের এত ওয়াইড রেঞ্জের দরকার হবে না, কিন্তু আমরা এখন দেখবো যে কিভাবে অটোমেশন, টেস্ট অটোমেশনটাকে রান করা যায় গিটহাবের কোন একটা ওয়ার্কফ্লোর মাধ্যমে। এই জায়গায় আপনারা ওদের অফিসিয়াল ডকুমেন্টেশন সাইট এক্সপ্লোর করে দেখতে পারেন, যেমন যে কিভাবে ওয়ার্কফ্লো ট্রিগার করতে হয়। একটা ওয়ার্কফ্লো ট্রিগার করার জন্য প্রথমে যে সিনট্যাক্স, এগুলা মেইনলি
এই যে কনফিগারেশন ফাইলটা, এটাকে বলে হলো ওয়াইএমএল ফাইল। ওয়াইএমএল এর যদি ফুল ফর্ম আমরা দেখি, ওয়াইএমএল ফুল ফর্ম অ্যাকচুয়ালি মানে ওয়াইএমএল ফাইল কি, ওয়াইএমএল মানে হলো এটা এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওয়াইএমএল এর ফুল ফর্ম হলো যে ওয়াই এএমএল এন্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে এটা হলো একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ সাধারণত কি, এটা মেনলি হলো বিভিন্ন ধরনের কনফিগারেশন টাইপের বিষয়গুলোকে ম্যানেজ করা, যেমন কুবারনেটিস কনফিগারেশন করা, অথবা ডকার কনফিগারেশন করা, অথবা এই যে গিটহাব অ্যাকশনস টাইপের যে বিষয়গুলোকে কনফিগারেশন করা, এইগুলা ম্যানেজ করার জন্য ওয়াইএমএল ফাইল ইউজ করা হয়। এবং ওয়াইএমএল টা অনেকটা, যেহেতু এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা হলো হিউম্যান রিডেবল, মানে এইটার সিনট্যাক্সটা ক্লিন এবং অনেকটা হিউম্যান রিডেবল, এবং এইটার স্টেপ গুলা প্রিডিফাইন করা থাকে। যেমন এই যে এই জায়গাতে যদি আমরা আসি, একটা স্যাম্পল, এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা হিউম্যান রিডেবল, যে অন্য মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো না, যে এইটা রিড করলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি এটার কোন স্টেপের মাধ্যমে কি পারফর্ম করবে। তাহলে জাস্ট হলো আমাদের যেটা বুঝতে হবে যে এই সিনট্যাক্স গুলা কিভাবে আমরা ইউজ করতে পারি, এবং এইগুলো যেহেতু অলরেডি প্রিডিফাইন, জাস্ট হলো আমাদের ওই স্টেপ গুলাকে ইউজ করতে হবে। এখন এইটা আপনারা গো থ্রু করে দেখতে পারেন অফিসিয়াল ডকুমেন্টেশন সাইট। আমি মেইনলি অলরেডি একটা মানে এই ফুল যে কাজটা সেটা অলরেডি সেট আপ করে রাখছি, যাতে হলো আমাদের টাইমটা বেশি না লাগে, কারণ এই বিষয়টা ফুল হ্যান্ড রাইটিং করতে আর এক্সট্রা অনেক টাইম লাগবে। আমি জাস্ট হলো স্টেপ বাই স্টেপ এটাকে ডিসক্রাইব করি, যাতে হলো আপনারা বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি কিভাবে এটা কাজ করে এই ওয়াইএমএল ফাইলটা। আচ্ছা, এইটা কিভাবে এই ওয়াইএমএল ফাইলটা প্রজেক্টে কিভাবে ইনক্লুড করতে হবে সেটা হলো, এই জায়গায় দেখেন যে ডট গিটহাব নামে একটা ফাইল থাকবে, তার ভিতরে স্ল্যাশ ওয়ার্কফ্লোস নামে একটা ফাইল না অ্যাকচুয়ালি ফোল্ডার, ডট গিটহাব নামে একটা ফোল্ডার, তার ভিতরে ওয়ার্কফ্লোস নামে একটা ফোল্ডার, এর ভিতরে হলো মাল্টিপল ওয়াইএমএল ফাইল থাকতে পারে, কারণ একটা প্রজেক্টে তো একটা না মাল্টিপল এক বা একাধিক ওয়ার্কফ্লো থাকতে পারে। আহ, যার কারণে এখন আমাদের অটোমেশন রান করার জন্য আমরা যে ওয়ার্কফ্লোটা করব সেটার যে কোনো একটা নাম দিতে পারি, যেমন এই যে আমি নাম দিলাম প্লেরাইট ডট ওয়াইএমএল, যেহেতু এটা ওয়াইএমএল ফাইল হবে। তো এইভাবে আপনারা যে কোনো ফাইলের নাম দিতে পারেন, কিন্তু এই ফোল্ডারের নামগুলো এক্স্যাক্টলি সেম হইতে হবে, এগুলো প্রিডিফাইন করা। যে এই ফোল্ডারের নামগুলো যদি ভিন্নতা হয় তাইলে কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না। যার কারণে এই যে এই মানে গিটহাব ডট গিটহাব তারপর ওয়ার্কফ্লোস এই ফোল্ডারের ভিতরে যে কোনো একটা ওয়াইএমএল ফাইল রাখতে হবে। সেই জায়গায় প্লেরাইট হইতে পারে, অথবা মিনিংফুল যে কোনো একটা নাম দিয়ে একটা ওয়াইএমএল ফাইল। এরপরে হলো আমার এই যে এই ওয়াইএমএল এর যে সিনট্যাক্সটা, মানে যে ইনস্ট্রাকশন গুলা সেগুলো দেওয়া আছে। এখন যদি ওয়ান বাই ওয়ান আমরা দেখি যে অ্যাকচুয়ালি এটা দ্বারা কি বোঝায়। প্রথমের যেই কিওয়ার্ডটা নেম, এই নেমটা হলো এটা হলো ওয়ার্কফ্লোর নাম কি সেটা ডিফাইন করে, যে এই ওয়ার্কফ্লোরটার নাম কি হবে। এটা যে কোনো একটা নাম দেওয়া যেতে পারে। এটার নাম দেওয়া হয়েছে যেমন এটা আমরা সেট করছি প্লেরাইট টেস্ট, মানে এটা প্লেরাইট টেস্ট রান করবে, সেটার জন্য একটা মিনিংফুল নাম, মানে এটা হলো ওয়ার্কফ্লোর নাম। এরপরে হলো অন, এই অন ব্লকের ভিতরে যা থাকবে সেটা মেনলি হলো অ্যাকচুয়ালি ট্রিগার করার কন্ডিশন বোঝায়, যে এই ওয়ার্কফ্লোটা যে ট্রিগার হবে এটা কোন কন্ডিশনের উপরে বেস করে ট্রিগার হবে। এবং জবস, এই যে জবস এবং টেস্ট এই যে ব্লক, এই ব্লকগুলো হলো অ্যাকচুয়ালি এক্সিকিউশন করবে, মানে এই কন্ডিশনের উপরে বেস করে আমার হলো এই ওয়ার্কফ্লোটা এক্সিকিউশন করবে। এবং এক্সিকিউশনের জন্য যে বিভিন্ন স্টেপ ডিফাইন করা আছে এগুলো আমরা ওয়ান বাই ওয়ান আসতেছি। আচ্ছা, অনের ভিতরে হলো যে আমার এই যে এই ব্লু কালারের যে কিওয়ার্ড গুলো, এগুলো কিন্তু সব প্রিডিফাইন করে, এগুলো নিজের মতো দিলে হবে না। এইগুলা গিটহাব অ্যাকশনস এর ডকুমেন্টেশনে সব দেওয়া আছে, যে কিভাবে একটা ওয়ার্কফ্লো ট্রিগার করতে হয়, ট্রিগার করানোর জন্য কন্ডিশন কিভাবে সেট আপ করতে হয়, সেগুলো মেনলি ওইগুলো ফলো করে আমরা এরকম একটা ওয়ার্কফ্লো প্রিপেয়ার করতে পারি। আচ্ছা, এখন হলো অনের ভিতরে মানে আমার কন্ডিশন কিভাবে ট্রিগার হবে। এখন ট্রিগার সাধারণত দুই ভাবে করা যায়, একটা হলো ম্যানুয়াল আর একটা হলো অটোমেট ট্রিগার হবে। ম্যানুয়াল ট্রিগারটা হইলো এটা কিভাবে করে। আচ্ছা, আমি হইলো এই গিটহাবের অ্যাকশনসটা একটু ইউআইটা আপনাদের দেখাই, তাইলে একটু ক্লিয়ার হবে। আচ্ছা, এইটা হলো একটা রিপোজিটরি গিটহাবের, এর ভিতরে এই যে অ্যাকশনস নামে একটা ট্যাব আছে।
এই যে পুল রিকোয়েস্টের পাশে, এইটাই মেইনলি হলো গিটহাব অ্যাকশনস। প্রতিটা রিপোজিটরিতে এরকম একটা অ্যাকশনস অপশন থাকে। তো এই অ্যাকশনসে যদি আমরা যাই, এই জায়গায় দেখেন অলরেডি যেহেতু যে অলরেডি আমি সেট আপ করছি ওইটাই দেখা যাইতেছে। যদি না থাকতো তাহলে একবারে এমটি থাকতো। আমি যদি আমার আরেকটা রিপোজিটরি ওপেন করি যেটার ভিতরে কোনো নাই, ধরলাম ওয়ার্কফ্লো নাই, যেমন এই আরেকটা রিপোজিটরি, এইটার অ্যাকশনসে যদি যাই, এই যে এটার কিন্তু কোনো ওয়ার্কফ্লো নাই। এই যে গেট স্টার্টেড উইথ গিটহাব অ্যাকশনস, এই জায়গায় এই রিপোজিটরিতে কোনো ওয়ার্কফ্লো সেটআপ করা নাই, এই কারণে এই যে এমটি কিন্তু। এবং এই জায়গায় কিভাবে স্টার্ট হবে সেইটার মেইনলি ইনিশিয়াল অনেক ধরনের ওয়ার্কফ্লো হইতে পারে, মেইনলি ওইগুলার কিছু এই জায়গায় প্রিডিফাইন্ড সাজেশন দেওয়া আছে। এবং এইগুলা মেইনলি আমাদের কিউএ রিলেটেড না, এই জায়গায় অনেক ধরনের ওয়ার্কফ্লো হইতে পারে যেগুলো মেইনলি ডেভেলপার ডেভঅপস রিলেটেড অনেক ওয়ার্কফ্লো আছে। আচ্ছা, এখন ধরলাম এই যে অলরেডি আমাদের একটা ওয়ার্কফ্লো ট্রিগার করা আছে, মানে ওয়ার্কফ্লো ক্রিয়েট করা আছে, সেইটি মেইনলি এই যে এই জায়গায় দেখাই যাচ্ছে। এই জায়গার যে নামটা দেখতেছেন যে প্লেরাইট টেস্ট, এই যে এটা তো একটা ওয়ার্কফ্লোর নাম, এইটাই হলো অ্যাকচুয়ালি এই নামটা শো করতেছে, যেটা মেইনলি আমরা নেমটা ই করছিলাম। তার মানে আমাদের ওয়ার্কফ্লো নেমটা এই জায়গায় এইভাবে শো করবে। আচ্ছা, এরপরে হলো এই ওয়ার্কফ্লোটা ম্যানুয়াল যে ট্রিগার করার অপশন, সেটা যদি সেট আপ করা হয় যে এই জায়গায় ম্যানুয়াল ট্রিগার করার জন্য, এই পার্টটা ম্যানুয়াল ট্রিগার করার জন্য, আর নিচের পার্টটা হলো অটো অটো ট্রিগার করার জন্য। ম্যানুয়াল ট্রিগার করার জন্য আমরা যদি ইউআই তে দেখি যে এই জায়গায় এই ওয়ার্কফ্লোটা যদি আমরা সিলেক্ট করি, এই জায়গায় মেইনলি একটা যেহেতু ওয়ার্কফ্লো ক্রিয়েট করা একটাই দেখা যাচ্ছে। এখন এই রিপোজিটরিতে যদি 5টা ওয়ার্কফ্লো থাকতো তাহলে এরকম লিস্ট ডাউন করা থাকতো আর কি। তাই আমি ওই ওয়ার্কফ্লোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই জায়গায় যে রান ওয়ার্কফ্লো নামে একটা অপশন আছে, এইটা মেইনলি হলো যে ম্যানুয়াল ট্রিগার করা। এই যে রান ওয়ার্কফ্লোতে যদি আমি ক্লিক করি, এই জায়গায় একটা এই যে ড্রপ ডাউন আছে, এটা মেইনলি ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চ থেকে আমি ট্রিগার করব সেইটা। আর এই জায়গায় আরেকটা ড্রপ ডাউন আছে, এটা মেইনলি এনভায়রনমেন্ট। এখন এই ড্রপ ডাউনটা হলো কাস্টম। এটা কি কেন শো করতেছে, এই যে এইটার ইনস্ট্রাকশন এই জায়গায় দেওয়া আছে। যেমন ইনপুটস যেই ট্যাগটা মার্কআপ ল্যাঙ্গুয়েজের সাধারণত যে এরকম ব্লক ব্লক ওয়াইজ ডিফাইন করা হয়। ইনপুটস সাধারণত এটা আইডেন্টিফাই করে যে কোনো একটা ইনপুট, সেটা হইতে পারে টেক্সট টাইপের অথবা হইতে পারে কোনো একটা ড্রপ ডাউন। ইন জেনারেল এইচটিএমএল এর যে ইনপুট গুলো হয় না, ওরকম টাইপের আর কি। এখন এই ইনপুটের এই এনভায়রনমেন্ট দ্বারা এটা কি বোঝায়, এটা হলো যে এই ইনপুটটার টাইপ কি হবে। সাধারণত এইটা কিন্তু ওই 3 ধরনের এনভায়রনমেন্ট ইন্ডিকেট করতেছে, ডিএম স্টেজিং প্রড। যার কারণে এইটার টাইপটা হচ্ছে এনভায়রনমেন্ট। এরপরে হলো ওইটার ডেসক্রিপশন কি, এই যে ডেসক্রিপশনটা দেওয়া হয়েছে যে উইচ এনভায়রনমেন্ট টু রান টেস্ট, ওইটা কিন্তু আমার এই যে এই জায়গায় ইনস্ট্রাকশন আকারে এই যে এই জায়গায় দেখাইতেছে। তার মানে মানে ডেসক্রিপশন আকারে, আমি যেই ডেসক্রিপশনটা দিব সেটাই জায়গায় শো করবে। এরপর হলো এই যে ড্রপ ডাউনটা, এই ড্রপ ডাউনে যে 3টা ভ্যালু, এই 3টা ভ্যালু কোথা থেকে আসছে, এটা মেইনলি হলো এই যে এই জায়গাতে অপশনস, যেহেতু একটা এটা হলো সিলেক্ট ড্রপ ডাউনের অপশনস কি কি হবে, এই যে ডেভ স্টেজিং প্রড। এখন এই জায়গায় আমি মাল্টিপল অপশনস হইতে পারে, মানে এই জায়গায় নিজের মতো করে মানে প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুসারে যে কোনো অপশনস এই জায়গায় সেট করা যায়। আচ্ছা, এরপর হলো এই যে টাইপ দেওয়া, এই টাইপটা মানে হলো যে এই ইনপুটের টাইপটা অ্যাকচুয়ালি কি, সেটা কি চয়েস মানে হলো এটা ড্রপ ডাউন, অথবা এটা টেক্সট টাইপের হইতে পারতো, অথবা অন্যান্য যেই ধরনের ইনপুট গুলা হয়। আহ, এই যে এইটার পসিবল কি কি ধরনের টাইপ আছে, সেটা কিন্তু এই যে জাস্ট ওদের ডকুমেন্টেশন সাইটে গেলেই পাওয়া যাবে যে আমার একটা ইনপুট কি কি পসিবল টাইপ আছে। যেমন চয়েস আছে, টেক্সট আছে, ডেট আছে, এরকম বিভিন্ন ধরনের টাইপ আছে। তা আমাদের যেহেতু ড্রপ ডাউন দরকার, এই কারণে আমরা ড্রপ ডাউন নিচ্ছি। আবার ইনপুটও নিতে পারতাম, সেই ক্ষেত্রে এরকম টাইপ করে ভ্যালু সেন্ড করা লাগতো, তার থেকে ড্রপ ডাউনটা বেটার আর কি। তার মানে এই যে ড্রপ ডাউন ইনপুটটা, এইটা তারা হলো এনভায়রনমেন্ট, আমি কোন এনভায়রনমেন্টে রান করব সেইটাকে ডিফাইন করা। যেমন আমরা যদি কোডে এই জায়গায় আসি, আচ্ছা এই জায়গায়, আচ্ছা আমরা যে কোনো একটা এনভায়রনমেন্ট সিলেক্ট করলাম। এখন এই এনভায়রনমেন্টটা যে আমরা সিলেক্ট করলাম সেটা কিন্তু আমাদের গেট করতে হবে, ওইগুলো আমরা পরে আসতেছি ওয়ান বাই ওয়ান। এরপরে যখন এই যে রান ওয়ার্কফ্লোতে ক্লিক করবো, এটা কিন্তু ম্যানুয়ালি ওয়ার্কফ্লোটা ট্রিগার হবে। তার মানে এইটা হলো ওয়ার্কফ্লোটা, মানে ওয়ার্কফ্লো এই জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি ওই যে অটোমেশনটাকে ট্রিগার করবে আর কি। যেই মানে
ক্লাউড মেশিনে, মানে যে গিটের ক্লাউড মেশিনে ওই অটোমেশনটা রান হবে। এখন সেগুলোর আরো পার্ট আছে, আমরা ওয়ান বাই ওয়ান এক্সপ্লোর করতেছি। ম্যানুয়াল পার্টটা গেল, এরপরে অটো অটো ট্রিগার। এখন অটো ট্রিগারটা কখন কখন হবে সেইটা হলো যে পুশ আছে, পুল রিকোয়েস্ট আছে, আরো বেশ কিছু অপশন আছে। এর ভিতরে এই দুইটাই কমনলি ইউজ হয়। যে পুশ হলো যখন ডেভেলপার কোনো কোড পুল দিবে গিটহাবে, তখন কোন কোন ব্রাঞ্চ থেকে দিবে সেটাও মেনশন করা যায়। যেমন এই জায়গায় লিস্টের ভিতরে মেইন, মাস্টার অথবা যে কোনো এই জায়গায় ব্রাঞ্চ মেনশন করা যায় যে এই সব ব্রাঞ্চ থেকে যদি কোড পুল দেয় অথবা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করে তাইলে অটোমেটিক্যালি ট্রিগার হবে। তার মানে এইটা কিন্তু অটো ট্রিগার, মানে যখনই কেউ কোড পুল দিবে অথবা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করবে অটোমেটিক ওই ওয়ার্কফ্লোটা ট্রিগার করবে, টেস্ট এক্সিকিউশন হবে এবং রিপোর্ট সেন্ড করে দিবে। তার মানে এই পার্টটা হলো অটোমেটিক ট্রিগারের জন্য। আচ্ছা, আমরা চাইলে যে অন ব্লকে মানে কন্ডিশন ব্লকে যে কোন সময় ট্রিগার হবে সেইটা আমরা সেট করে দিলাম। এরপরে ট্রিগার হলে অ্যাকচুয়ালি কি এক্সিকিউশন করবে সেইটা হলো এখন এই যে জবস এবং টেস্ট, এই টেস্টের ভিতরে মেনশন করতে হবে। আচ্ছা, এটা যেহেতু একটা টেস্ট, মানে টেস্টে সাধারণত ইউআই অটোমেশনের ক্ষেত্রে ব্রাউজার প্লাস হলো এপিআই তে তো ব্রাউজার দরকার নাই, যার কারণে এই টেস্ট ব্লক সাধারণত এটা ইন্ডিকেট করে যে এই জায়গায় কোনো একটা টেস্ট এক্সিকিউশন হবে। এখন আমাদের এই টেস্ট এক্সিকিউশনের জন্য কোন কোন স্টেপ আছে সেই স্টেপ গুলো এই জায়গায় ওয়ান বাই ওয়ান ডিফাইন করতে হবে। আচ্ছা, প্রথম যে স্টেপটা সেটা হলো আমাদের নেম সেট করা। এই যে প্লেরাইট টেস্ট নেমটা সেট করলাম, প্লাস হলো টাইম আউট, মানে এই যে অটোমেশনটা এক্সিকিউট হবে এটা ম্যাক্সিমাম কত সময় চলবে। অনেক সময় হইতে পারে যে কোনো একটা ইস্যুর কারণে এটা স্টাক হয়ে গেছে ইনফিনিটি, মানে স্টপ হয়ে গেছে না কোনো কারণে, তাইলে কি করতে হবে এইটাকে হ্যান্ডেল করার জন্য টাইম আউট দেওয়া হয়। যে যদি কোনো কারণে এত সময়ের ভিতরে টেস্ট এক্সিকিউশন কমপ্লিট না হয় তাহলে অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে, মানে ওই ওয়ার্কফ্লো যে এক্সিকিউশনটা কন্টিনিউয়াস ছিল সেটা স্টপ হয়ে যাবে। তো এইটা এই জায়গায় যে কোনো এই জায়গায় মিনিটস আকারে দেওয়া, যে কোনো দেওয়া যায়, 1 ঘন্টা 2 ঘন্টা 30 মিনিট, যে কোনো একটা ভ্যালু এই জায়গায় ইন্টিজার ভ্যালু সেট করলে অত ওইটা হলো টাইম আউট আর কি। এরপর রান ওয়ান্স, এটা সাধারণত উবুন্টু লিনাক্স মেশিনে রান হয় ইন জেনারেল, যার কারণে এটা ডিফল্ট, এইগুলা সব ডিফল্ট রাখতে হবে। কনকারেন্স, এই যে বিষয়গুলো এগুলো মেইনলি হলো যে যে মেশিনে রান হবে ওই মেশিনের সেটআপ, ওই মেশিনের কোন মেশিনে রান হবে, ওইটার অপারেটিং সিস্টেম কি, তারপর ওইটার যেই ইটা যে গ্রুপ, এটা প্লেরাইট টেস্ট, এরপরে গিটহাব রেফারেন্স, এটা দ্বারা বোঝায় যে এটা কোন গ্রুপে রান হবে। প্লাস হইলো ক্যান্সেল ইন প্রোগ্রেস, এইটার দ্বারা বোঝায় হলো যে আচ্ছা এইটা মেইনলি ওই মেশিনের একটা কনফিগারেশন যে ক্যান্সেল হবে কিনা, যে যখন টাইম আউট হয়ে যাবে ওই সময় এই এক্সিকিউশনটা কি ক্যান্সেল হবে কিনা, এটা ট্রু ফলস এই জায়গায় সেট করা যায় আর কি। আচ্ছা, তার মানে আমরা এই যে মেশিনের কনফিগারেশন সেট করলাম, এরপরে হলো স্ট্র্যাটেজি। এর ভিতরে মেইনলি যেটা সেট করা হয় যে আমার নোড ভার্সন কি হবে আর ব্রাউজার কি হবে। এই জায়গায় নোড ভার্সন ইন জেনারেল 18.x এক্স দ্বারা বলে যে 18 ভার্সনের পরবর্তী যে কোনো ভার্সন হইলেই হবে। তার মানে এই জায়গায় চাইলে স্পেসিফিক একটা ভার্সনও মেনশন করা যায়, অথবা ইন জেনারেল এরকম একটা ভার্সন যে এত প্লাস যে কোনো একটা নোট ভার্সন, এটা এটা ইনস্টল করবে, কিন্তু এটা আমাদের পরবর্তীতে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর ব্রাউজার কি হবে, এই জায়গায় ব্রাউজার হবে ক্রোমিয়াম, মানে যে ক্রোম ব্রাউজারের যে এটা। এর পরবর্তী হলো স্টেপ, যে এইগুলো তো আমরা মেশিনের প্লাস হইলো নোট ভার্সনের যে কি কি হবে ওইসব সেটআপ আমরা মেনশন করলাম। পরবর্তীতে যেটা মেনশন করতে হবে সেটা হলো স্টেপ গুলো, এখন কি কি স্টেপ পারফর্ম করবে। প্রতিটা স্টেপের একটা নেম থাকবে, ইউজ থাকবে। নেম যেমন প্রথমে হলো চেক আউট কোড, মানে গিটহাব থেকে কোড চেক আউট করতে হবে। তার পরবর্তী স্টেপ হইলো যে সেট আপ নোড জেএস, কারণ এই টেস্ট এক্সিকিউশন তো হবে নোড জেএস এর মাধ্যমে। ওইটা কিভাবে হবে সেটা হলো এই যে নোড জেএস এর ভার্সনটা ওই মেট্রিক্স, এই যে মেট্রিক্স নোড হাইফেন ভার্সন যেটা মানে মেনশন করা ওইটা ইনস্টল করবে, এবং এটার ক্যাশ হলো এনপিএম, মানে এনপিএম এর মাধ্যমে ইনস্টল করবে। এরপরে হলো ইনস্টল ডিপেন্ডেন্সি, এটা হলো যে এনপিএম সিআই, এই কমান্ডটা রান করবে, রান করা এই নোড জেএসটা ইনস্টল করবে। পরবর্তীতে হলো যে
প্লেরাইট ব্রাউজারটা ইনস্টল করতে হবে। এই যে আমরা যখন লোকাল মেশিনে রান করছি তখন কিন্তু ওই প্লেরাইট ইনস্টল করার সময় ব্রাউজার প্লাস হলো 1 বাই 1 কিন্তু ইনস্টল হয়েছে। ওই বিষয়টাও ক্লাউড মেশিনে এই সেটআপ গুলো না করলে তো ব্রাউজার মানে কিসের উপরে ভিত্তি করে মানে এই টেস্টটা এক্সিকিউশন হবে, মানে ব্রাউজারে ইনস্টল করতে হবে। এই যে ব্রাউজার ইনস্টল করার কমান্ড হলো যে এইটা, যে npx playwright ইনস্টল, তারপরে হাইপেন হাইপেন উইথ ডেপস। এটা হলো যে যত ধরনের রিকোয়ার্ড ব্রাউজার গুলো আছে ওইটা ইনস্টল করা, মেনলি 3 ধরনের যে ব্রাউজার, ক্রোমিয়াম, ফায়ারফক্স, ওয়েবকিট, এই 3 ধরনের ব্রাউজার ইনস্টল হবে। আচ্ছা, তার মানে আমাদের কি কি গেল, যে কোড চেক আউট করলো, তারপরে নোড.জেএস ইনস্টল হইলো, এরপর ইনস্টল ডিপেন্ডেন্সি মানে যত ধরনের লাইব্রেরি আছে সব ইনস্টল হইলো, এবং ব্রাউজার ইনস্টল হয়ে গেল। তার মানে আমাদের সেটআপ, ইনিশিয়াল সেটআপ ডান। এখন হলো রান করতে হবে, মানে যে এই লোকাল মেশিন থেকে আমরা রান করার জন্য যে কমান্ড দিতাম না, ওই যে npx playwright test, এই যে টার্মিনাল থেকে এই জায়গায় যদি আমরা দেখি, এই যে npx playwright test, এরপরে হলো এইটা হলো একেবারে বেসিক কমান্ড, প্লাস এর সাথে আরো কাস্টম আর্গুমেন্ট অ্যাড করা যায়। ওই কমান্ডটার মাধ্যমে হলো এই যে রান প্লেরাইট টেস্ট, মানে এখন হলো টেস্ট রান করবে। তো রান করার জন্য এই যে এই জায়গায় এই রান যেটা, এটা হলো কমান্ড, এই কমান্ডের মাধ্যমে রান করবে। প্রথমে npx playwright test, এরপরে হাইপেন হাইপেন প্রজেক্ট দিয়ে অ্যাকচুয়ালি ওই প্রজেক্ট মানে ব্রাউজারকে মেনশন করে যে কোন ব্রাউজার রান করবে। এই যে মেট্রিক্স ডট ব্রাউজার, এই যে মেট্রিক্স ব্রাউজারের ভিতরে কিন্তু আমরা মানে ব্রাউজারটাকে মেনশন করে দিছি, তার মানে ক্রোমিয়াম, তার মানে এই ক্রোমিয়াম ব্রাউজার রান হবে, প্লাস রিপোর্টার হবে কি যে HTML, তার মানে এই যে প্লেরাইটের HTML রিপোর্টের টেস্টটা রান হবে। এবং এই ক্ষেত্রে ইএনভি যেটা সেটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এনভায়রনমেন্ট ভেরিয়েবল কি, টেস্ট ইএনভি, আর একটা আছে সিআই। সিআই টিকে আমরা ট্রু করে দিছি, কারণ যেহেতু আমরা এটা সিআই তে রান হইতেছে, এটা তো লোকাল মেশিনে রান হইতেছে না। এবং সিআই তে যে রান ট্রু হইতেছে, এইটা কিন্তু আমাদের আবার প্লেরাইট কনফিগ ডট টিএসি গেট করা হয়েছে। যেমন আমরা এই জায়গাতে যদি আসি যে প্রসেস ডট ইএনভি ডট সিআই, এই প্রসেস কি, এটা হলো নোড.জেএস এর একটা লাইব্রেরি বা একটা কি বলে নোড.জেএস এর একটা মডিউল, যার মাধ্যমে হলো এনভায়রনমেন্ট ভেরিয়েবল কে গেট করে। প্রসেস ডট ইএনভি দিয়ে যখন আমরা ওই এনভায়রনমেন্টের নামটা দেই, তখন ওই এনভায়রনমেন্ট ভেরিয়েবলের যে ভ্যালুটা সেট করা হয়েছে সেটা রিটার্ন করে। তা আমি তো এই যে এই জায়গায় এই প্রসেস ডট ইএনভি কি বলে এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এই জায়গায় আমরা এই যে দুইটা সেট করছি, একটা হলো টেস্ট ইএনভি আর একটা হলো সিআই। টেস্ট ইএনভি মানে আমি কোন এনভায়রনমেন্টের টেস্টে রান করতে চাই, ডেভ এনভায়রনমেন্ট অথবা এইটা যদি আমরা দেখি, এই জায়গায় একটা ডায়নামিক পার্ট আছে, সেটা হলো এই গিটহাব ডট ইভেন্ট ডট ইনপুট। এইটা এইটা দ্বারা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে গিটহাবের যে ইনপুট আছে, মানে হলো এই যে ইনপুটটা, মানে এই যে ইনপুটটা, এই ইনপুটটা, এবং এই মানে এই জায়গায় তো মাল্টিপল থাকতে পারে, ধরেন এই জায়গায় আমরা মাল্টিপল ইনপুট রাখলাম, এখন এক্স্যাক্টলি কোন ইনপুটের ভ্যালুটা নিবে সেটা হলো ইনপুটের তো নাম আছে যে এনভায়রনমেন্ট, এই যে আমরা ওই ইনপুটের একটা নাম দিয়েছিলাম এনভায়রনমেন্ট। এই জায়গায় যদি অন্য ইনপুট থাকতো ওই নাম অনুসারে এই জায়গায় এনভায়রনমেন্ট নাম দিয়ে আমরা নাম অন্য দিতে পারতাম, কিন্তু এটা হলো অ্যাকচুয়ালি ওই এনভায়রনমেন্টের নাম, মানে ওই ইনপুটের নামটা আর কি। তার মানে আমার এই এনভায়রনমেন্ট ইনপুটের যে ভ্যালুটা আছে সেইটা আমাকে এই জায়গায় দিবে। এবং যদি কোনো কারণে সামহাউ ওই ভ্যালুটা গেট করতে না পারে, তাইলে অর দিয়ে এদের একটা মানে হার্ড কোডেড ভ্যালু দেওয়া হয়েছে ডেভ, যে যদি কোনো কারণে ওই ইনপুট থেকে ভ্যালুটা গেট করতে না পারে তাহলে ডেভ এনভায়রনমেন্টে টেস্টটা রান হবে। সেটা হলো যে টেস্ট ইএনভি ডেভ দেওয়া হয়েছে। আর একটা হইলো এই জায়গায় সিআইটা ট্রু করে দেওয়া হয়েছে। এখন সিআইটা ট্রু করে দেওয়ার কারণ হলো এই সিআই রিলেটেড কিছু কনফিগারেশন আছে, যে যখন ক্লাউড মেশিনে বা সিআই তে রান হবে ওই ক্ষেত্রে ব্রাউজার হেডলেস মোডে থাকতে হবে মাস্ট, না হলে টেস্ট ফেল যাবে। কারণ হলো ক্লাউড মেশিনে ওইটা তো ব্যাকএন্ডে মেইনলি অ্যাকচুয়ালি হয়, মানে টেস্ট এক্সিকিউশন হবে, যার কারণে ওইটা হেডলেস মোডে হইতে হবে। প্লাস এরকম আরো বেশ কিছু কনফিগারেশন আছে যে ওই ডিভাইসের কি হবে, কি বলে হাইট উইড কি হবে। প্লাস হলো এই জায়গায় যদি আমরা দেখি, এই জায়গায় হেডলেস মোডটাকে এই সিআই যেই ভেরিয়েবল আছে এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেটার উপরে বেস করে সেট আপ করা হয়েছে, যে এই জায়গায় কিন্তু ডাইরেক্ট ফলস বা ট্রু দেওয়া হয় নাই। এই জায়গায় দেওয়া হয়েছে, এই জায়গায় একটা মানে এক্সপ্রেশন দেওয়া হয়েছে জাভা স্ক্রিপ্ট বা টাইপ স্ক্রিপ্টে, সেই এক্সপ্রেশনটা হলো যে এই যে পার্টটা, যে প্রসেস ইএনভি সিআই মানে সিআই এনভায়রনমেন্ট ভেরিয়েবলের যে ভ্যালুটা সেটা যদি ইকুয়াল ট্রু হয়,
তার মানে কি, এই পার্টটা আমাকে একটা মানে বুলিয়ান ভ্যালু দিবে, এটা হয় ট্রু হবে নয় ফলস হবে। এটা যদি ট্রু হয় তাইলে হলে আমার এই কোশ্চেন মার্কের ফার্স্ট পার্টটা এক্সিকিউট হবে, আর এটা যদি ফলস হয় তাহলে পরবর্তী সেকেন্ড পার্টটা এক্সিকিউশন হবে। এরকম একটা এই জায়গায় মেইনলি এক্সপ্রেশন দেওয়া হয়েছে। এটা দ্বারা কি বোঝায় যে আমি যদি সিআই তে রান করি ওই ক্ষেত্রে আমার অবশ্যই হেডলেস মোডটা ট্রু হবে, তার মানে টেস্ট হেডলেস মোডে রান হবে। আর যদি সিআই ভ্যালু ট্রু না হয় তাহলে ফলস, মানে হেডলেস মোড ফলস, তার মানে এটা লোকাল মেশিনে আমি রান করতেছি, ওই ক্ষেত্রে আমার হেডলেস মোডে রান হবে না। এইটি ইন্ডিকেট করা হয়েছে। এবং এই জায়গায় আরো সিআই রিলেটেড বেশ কিছু আছে, যেমন রিট্রাই, যে যদি সিআই মোডে রান হয় তাহলে রিট্রাই ভ্যালু হবে 2, মানে লোকাল মেশিনে যদি আমি রান করি তাহলে যদি ফেল যায় টেস্ট তাহলে রিট্রাই করবে না, মানে আবার সেকেন্ড টাইম আমি চাইলে তো রান করতেই পারি। কিন্তু যদি সিআই তে রান হয় তাহলে ওইটা যদি একবার ফেল যায়, অনেক কারণে কোন একটা র্যান্ডম কারণে একটা টেস্ট ফেল যাইতে পারে, তো ওইটাকে আবার রিট্রাই করা, মানে সেকেন্ড টাইম আবার এই সেম টেস্টটা এক্সিকিউট করবে। এই রিট্রাইটা হলো যে এই রিট্রাই যেই এটা আছে এইটার মাধ্যমে ইন্ডিকেট করে। তো যদি সিআই তে রান হয় তাহলে ও দুইবার রিট্রাই করবে। তার মানে হলো প্রথমে একবার মানে একবার এক্সিকিউশন হইলো, ধরলাম টেস্টটা ফেল গেল, ও আরো দুইবার ট্রাই করবে, মানে টোটাল 3বার ট্রাই হবে। এখন এটা আমরা চাইলে দুইবার কেন, একবার, 0 বার বা যে কোনো জিনিস সেট করা যায়, কিন্তু এই জায়গায় এটা ডিফল্ট ভাবে 2বার রাখা হলো, যে যদি কোনো কারণে টেস্ট ফেল যায় তাহলে ও আবার সেকেন্ড টাইম ট্রাই করবে, আবার সেকেন্ড টাইম ট্রাই করবে, মানে টোটাল 3বার ট্রাই হবে সেই। আচ্ছা, এইটা গেল। এখন আমরা আবার কনফিগারেশন ফাইলে চলে আসি। তার মানে আমাদের টেস্ট রান করার যে পার্টটা, মানে টেস্ট রান হইলো, এখন টেস্ট এক্সিকিউশন হবে, এক্সিকিউশন হওয়ার পর রিপোর্টিং এর পার্টটা, এখন হলো আমাদের রিপোর্টিং এর যে স্টেপটা সেটাকে হ্যান্ডেল করতে হবে। এই পার্টটা হলো পরবর্তীতে, এটা হলো রিপোর্টিং এর জন্য, যে এই যে আপলোড প্লেরাইট এইচটিএমএল রিপোর্ট, এটা হলো ওই স্টেপের নাম। ইফ দ্বারা বোঝায় যে কোন সময় এটা ট্রিগার করবে, মানে এটা কন্ডিশন বেস দেওয়া যায়, এটা কি অলওয়েজ হবে নাকি ফেইল হইলে হবে নাকি, মানে এরকম বিভিন্ন ধরনের কন্ডিশন আছে, এই কন্ডিশনের উপরে বেস করেও রান করা যায়। তো যেটাতে ইফ দেওয়া নাই, যেগুলাতে কিন্তু এই যে নেম দেওয়ার পর এই স্টেপ গুলাতে ইফ দেওয়া নাই, মানে এগুলো অলওয়েজ হবে। এইটাতে ইফ দিয়া, এটা অলওয়েজ দিয়ে বুঝাইছে যে এটা অলওয়েজ, মানে এইচটিএমএল রিপোর্ট টেস্ট ফেল করলেও জেনারেট হবে, পাস করলেও জেনারেট হবে, ওইটার জন্য আর কি। এরপরে এই জায়গায় মেইনলি ই দেওয়া হয়েছে, যেমন ওই রিপোর্টের ফাইলের নাম কি হবে, ওইটার পাথ কি হবে, প্লাস হলো রিটেনশন ডে, মানে কতদিন পর্যন্ত ওই রিপোর্টটা থাকবে। ওইটা 30 দিন এই জায়গায় দেওয়া হয়েছে ডে। এই জায়গায় চাইলে যে কোনো একটা ভ্যালু সেট করা যায়, 1 দিন, 5 দিন, 7 দিন, যে কোনো একটা ভ্যালু সেট করা যায়। এটা হলো এইচটিএমএল যে রিপোর্টটা, যে আমরা লোকাল মেশিন থেকে যে এইচটিএমএল রিপোর্টটা দেখি না, এই যে প্লেরাইট রিপোর্টস ফোল্ডারের ভিতরে যে একটা এইচটিএমএল রিপোর্ট জেনারেট হয়, সেম রিপোর্ট ক্লাউডেও জেনারেট হবে আর কি। ওইটার ইনস্ট্রাকশন হলো এই জায়গায় দেওয়া হয়েছে। একইভাবে ট্রেস রিপোর্টটাও জেনারেট যাতে করে সেইটার ইনস্ট্রাকশন এই জায়গায় দেওয়া আছে। এবং এই জায়গায় একটা ইফ কন্ডিশনে মানে দুইটা পার্ট রাখা হয়েছে, একটা হইলো অলওয়েজ, মানে এটা সবসময়, আরেকটা হলো এই অলওয়েজটা চাইলে না দিলেও হয়। যেমন এই জায়গায় আমরা ই করছি যে স্টেপ ডট প্লে রাইট আউটকাম, মানে এই যে প্লে রাইটের যে আউটকামটা সেটা যদি ফেইলিওর হয়, মানে টেস্ট যদি ফেইল হয় তাইলে টেস্ট রিপোর্ট জেনারেট করবে, আর যদি ফেল না হয়, টেস্ট সাকসেস হয়, তাইলে টেস্ট রিপোর্ট জেনারেট করবে না। এর কারণ হলো টেস্ট রিপোর্টটা একটু কি বলে, এটা একটু সাইজ থাকে, হেভি থাকে, যেমন এটার ভিতরে ভিডিও থাকে, স্ক্রিনশট থাকে, আর ডিটেল রিপোর্ট থাকে। ট্রেস আমরা দেখবো একটু পরে, তখন বুঝতে পারবো যে এই ট্রেসিংটা সাধারণত একটু হেভি থাকে, এই কারণে এটা মেইনলি রিসোর্স হাঙ্গি আর কি। যার কারণে যদি টেস্ট প্রপারলি পাস করে সেই ক্ষেত্রে তো আমাদের আর রিপোর্টিং দেখার কিছু নাই, কারণ ওটা টেস্ট পাস করছি প্রপারলি। টেস্ট যদি ফেল হয় তখন হলো অ্যাকচুয়ালি প্রপার রিপোর্টটা দরকার। তো যার কারণে এইচটিএমএল রিপোর্টটা অলওয়েজ থাকবে, আর ট্রেস রিপোর্টটা এটা হলো অনলি যদি ফেল করে তখন হবে। তো সেই ফেইলের কন্ডিশনটা মিলিয়ে দিয়ে জায়গায় দেওয়া হয়েছে যে আউটকাম যদি ফেইলিওর হয় তাইলে হলো আমাদের এই ট্রেস রিপোর্টটা জেনারেট হবে। আচ্ছা, এরপরে সর্বশেষ হলো এই যে আউটপুট সামারি, এটা দ্বারা যেটা করবে যে ওই যে ইকো, মানে প্রিন্ট করা,
এইটা কোথায় প্রিন্ট করবে সেটা হলো আমরা দেখতে পারবো, যে এই জায়গায় যদি কোনো একটা ওয়ার্কফ্লোতে যাই, এই রিপোর্ট গুলো আমাদের দেখাবে। আচ্ছা, আমাদের মেইনলি কনফিগারেশন মানে ওআইএমএল ফাইলের সেটআপটা ডান। এখন এটা যে প্রপারলি কাজ করতেছে সেটা আমরা কিভাবে বুঝবো? এই কোডটাকে গিটে পুশ দিতে হবে। যেমন এই যে অলরেডি আমি পুশ দিয়ে বেশ কয়েকবার রান করছি, যেমন এই জায়গায় যদি আসেন, এই যে দেখেন অলরেডি 3বার রান করা হয়েছে। তো পুশ দেওয়ার পরে ও এই যে রিপোজিটরি এই যে ফোল্ডারটা, এই যে ডট গিটহাব, এর ভিতরে মেইনলি ওয়ার্কফ্লোস নামে ফোল্ডার, এর ভিতরে যে প্লেরাইট ডট ওয়াইএমএল যে ফাইলটা সেইটা। তার মানে আমরা এই যে পুশ দেওয়ার পরে এইটা তখন গিটহাব যেটা করবে, গিটহাব এই পুরো কনফিগারেশন ফাইলটাকেও আইডেন্টিফাই করবে, যে সিনট্যাক্স অনুসারে ও সবকিছু রিড করবে, এবং রিড করার পরে ওই ইনস্ট্রাকশন অনুসারে কাজ করবে। যেমন প্রথমে কন্ডিশন কি আছে, তারপরে যে এক্সিকিউশন যে করতে হবে সেটা কি এক্সিকিউশন করতে হবে, টেস্ট এক্সিকিউশন করতে হবে, তারপর ওইটার জন্য যে স্টেপ বাই স্টেপ যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে সেইটা ওয়ার্কফ্লোতে ট্রিগার করবে। এখন যদি আমরা এই জায়গায় আসি, আমরা যদি ম্যানুয়ালি একবার ট্রিগার করি, যেমন এটা তো অলরেডি আমি ট্রিগার করছি, আপনাদের একটা ট্রিগার করার রিপোর্ট দেখাই, যেমন এই যে এটা ইন্টেনশনালি ফেল করানো হয়েছিল, মানে কোন একটা ওয়ার্কফ্লো ট্রিগার করার পর এর মানে ডিটেইলস যদি আসে, এটা হলো ডিটেইলস ভিউ আর কি। এই যে সামারি জায়গায় দেখাবে, এই জায়গায় মেইনলি পাস ফেল করলে ওরকম মানে আইকন দিয়ে দেখাবে, যে এই জায়গায় ক্রস মার্ক দেখাচ্ছে যে এই ওয়ার্কফ্লোটা ফেল গেছে, মানে এই টেস্ট এক্সিকিউশন করছে, রিপোর্ট ফেল হয়েছে। এখন যদি আমরা এই যে ওয়ান জব কমপ্লিট, এই জবই মেইনলি হলো যে যেটা টেস্ট এক্সিকিউশন করছে সেইটা, এইটার বডিতে যদি আমরা যাই, মানে এটা মানে ভিতরে আমরা এন্ট্রি নেই, যে দেখি যে অ্যাকচুয়ালি এটার ভিতরে যে স্টেপ গুলা পারফর্ম করছে সেটার কোথায় ফেল করলো। আচ্ছা, এই 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 জায়গায় যে এক একটা স্টেপ দেখতেছেন না, এই যে সেট আপ জব, চেক আউট কোড, তারপর হলো সেট আপ নোটজেস, এই স্টেপ গুলো হলো এই যে এই জায়গার যে স্টেপ, এই যে স্টেপস নাম দিয়া যে ইগুলা করা হয়েছে, যে হাইপেন দিয়ে এই যে চেক আউট জব, এটা হলো একটা স্টেপ, তারপর হলো যে সেট আপ নোটজেস, এটা আরেকটা স্টেপ। তার মানে এই স্টেপ গুলাই ইউআই তে এইভাবে দেখায়, যে এক একটা ট্যাব আকারে। যেমন সেট আপ জব মানে এই জায়গায় মেনলি কি করা, যে ওই যে আমরা যে মেশিন সেটআপের যে ইগুলা রাখছিলাম, যে উবুন্টু মানে লিনাক্স অপারেটিং সিস্টেমে রান হবে, প্লাস সেইটার ব্রাউজার কি হবে, সেই বিষয়গুলো এই জায়গায় সেটআপ হয়েছে। এরপর হলো চেক আউট কোড। চেক আউট কোড হলো ওই যে রিপোজিটরি থেকে কোড চেক আউট করছে। তো চেক আউট করার জন্য এই যে এই জায়গায় আমরা যদি দেখি, যেমন এই যে গিট চেক আউট করছে। চেক আউট মানে হলো যে আমরা লোকাল মেশিনে এই কোডটাকে যেমন এই যে ক্লোন করে ডাউনলোড করি না, এই সেম কাজটাই হলো চেক আউট, যে ওই ক্লাউড মেশিনে এই কোডটাকে ধরলাম ক্লোন করছে, ওই কাজটা এই জায়গায় হয় আর কি। আচ্ছা, এর পরবর্তীতে হলো এই যে সেট আপ নোটজেস, এই যে নোটজেসটাকে ইনস্টল করা, সেই কাজটা করছে। এই যে এই জায়গায় অ্যাটেম্পটিং টু ডাউনলোড এই যে 18 পয়েন্ট, এর পরবর্তীতে একটা স্টেবল ভার্সন, তাই এই জায়গায় কি করছে 18.20.8 এরকম একটা মানে স্টেবল ভার্সনও পিক করছে র্যান্ডমলি, তারপরে ওইটাকে এই যে ডাউনলোড করছে। তার মানে এই জায়গায় কোনো ফেল নাই। তারপর ইনস্টল ডিপেন্ডেন্সিতে যদি আমরা আসি, যে এটাকে কি রান করছে npm ci, এটার মাধ্যমে হলো যে প্যাকেজ গুলা ইনস্টল করছে, এই যে টোটাল 5টা প্যাকেজ ও ডাউনলোড করছে। এই প্যাকেজ গুলা মেইনলি কোনটা, সেটা হলো আমাদের এই যে প্যাকেজ ডট জেসন, এই জায়গায় যে এইগুলা মেনশন করা থাকে, যে এইগুলা প্লাস হলো কিছু ডিফল্ট প্যাকেজ থাকে, সেইগুলা জাস্ট হলো ওই জায়গায় সেট আপ করে। এরপরে হলো যে প্লেরাইট ব্রাউজার, মানে ইনস্টল প্লেরাইট ব্রাউজার ইনস্টল করার যে পার্টটা, এইটা যেটা করে 3 ধরনের মেইনলি তো ব্রাউজার থাকে, এই যে ও সেই কমান্ড গুলো রান করছে, ডাউনলোড করছে, সেই যে ডিটেল লগ এই জায়গায় শো করে। আমরা যদি আরো নিচে এক্সপ্লোর করে আসি, তাহলে এই যে এই জায়গায় মেইনলি দেখতে পারবো যে কি কি ব্রাউজার ডাউনলোড করছে। মেইনলি যে ডাউনলোডের টাইমলাইন সহকারে দেখায়, যেমন এই যে ডাউনলোডিং ক্রোম, এই যে ক্রোম ডাউনলোড করছে, মানে ক্রোমিয়াম এর কত ভার্সন সেটা দেখাইতেছে। তারপরে হলো এই যে ক্রোমিয়ামের আরেকটা ভার্সন ডাউনলোড করছে, এরপরে হলো যে ফায়ারফক্স ডাউনলোড করছে, এরপরে হলো যে ওয়েব কিট ডাউনলোড করছে। তার মানে হলো যে ব্রাউজার সেটআপ করা ডান। এরপরে হলো যে প্লেরাইট মানে টেস্ট যে করা এক্সিকিউশন করা সেই পার্টটা। টেস্ট এক্সিকিউশন করা হলো এই যে যে কমান্ডটা রান করছে, যে npx প্লেরাইট টেস্ট, এরপরে ব্রাউজার হলো ক্রোমিয়াম, আর রিপোর্টার হলো যে html মানে প্লেরাইট html রিপোর্ট, এই কমান্ডটা অ্যাকচুয়ালি ও এক্সিকিউট করছে।
করার পরে ক্লাউড মেশিনে যে কোড এক্সিকিউশন হয়েছে, এক্সিকিউশন হওয়ার পরে ফেল গেছে এই যে এই জায়গায়। এই সেম ফেলরটা আমরা একটাকে রান দিছিলাম লোকাল মেশিনেও, কিন্তু এই সেম ফেলরটা গেছে। যেমন আমরা যদি দেখি, এটা মেইনলি ইন্টেনশনালি ফেল করানো হয়েছে। আমরা যদি লোকাল মেশিনে রান দিই, তাইলে আমরা দেখতে পাবো এই যে রিপোর্টটা, এই রিপোর্টটা কি হলো যে এই যে অ্যাসারশনটাকে যে করা হয়েছে যে ইনভেন্টরি এসটিএমএল এর আগে টেস্ট দেওয়া হয়েছে। এখন এই পার্টটা এই যে টেস্ট স্ল্যাশ ইনভেন্টরি ডট এসটিএমএল, এই পার্টটা কি ফুল ইউআরএল এর ভিতরে কন্টেন্টস করে? এই পার্টটা তো ইউআরএল এ নাই, যার কারণে এটা অ্যাসারশনটা ফেল গেছে। এই সেম এটা তো আমরা লোকাল মেশিনে দেখলাম, মানে লোকাল মেশিনে যে প্লে রাইট এইচটিএমএল রিপোর্ট সেই জায়গায় দেখলাম, এবং এই সেম রিপোর্টটা আমরা ইস্যু দেখতে পারি, যেহেতু এই সেম টেস্টটা এক্সিকিউট হয়ে ফেল গেছে। এই জায়গায় তো লগ দেখাইতেই আছে, প্লাস হলো রিপোর্টটা যে জেনারেট হলো, যে এইচটিএমএল রিপোর্টটা জেনারেট হলো, এই যে এই জায়গায় দেখা যাচ্ছে যে ডাউনলোড প্লে রাইট এইচটিএমএল রিপোর্ট প্লাস হলো ডাউনলোড প্লে রাইট ট্রেস, ওইগুলো সেট আপ করছে, এবং সর্বশেষ ওই যে আউটপুট সামারি করছে। এখন এই রিপোর্ট গুলোকে আমরা কোথায় পাবো? সেটা হলো আমরা যদি এইটার আবার হোম পেজে আসি, মানে ব্যাক করি, ব্যাক করার পর এই জায়গায় আর্টিফ্যাক্টস নামে একটা অপশন আছে। এই আর্টিফ্যাক্টস এর ভিতর ওই রিপোর্ট গুলা মেনলি অ্যাড হয়। কারণ হলো এই যে এই জায়গায় আমরা যখন সেট করছিলাম, এই জায়গায় মেনলি আমরা এই যে প্লে রাইট ডাউনলোড, এই যে এই জায়গায় আপলোড আর্টিফ্যাক্ট ভার্সন 4, এই আর্টিফ্যাক্ট মেইনলি হলো ও এই ফাইল যেগুলো ডাউনলোড করবে সেটা আর্টিফ্যাক্টে মানে অ্যাড হয়। এখন এই জায়গায় এই যে প্রথমটা হলো এইচটিএমএল রিপোর্ট, সেকেন্ডটা হলো এইটার ট্রেস রিপোর্ট। এখন আমরা এই দুটাকে ডাউনলোড করতে পারি, ডাউনলোড করে লোকাল মেশিন থেকে দেখতে পারি। এই রিপোর্ট গুলা কিন্তু ওই যে ক্লাউড মেশিনে যে টেস্ট এক্সিকিউট হলো সেইটা। আচ্ছা, আমরা একটা কাজ করি, এইটার একটা মানে ম্যানুয়াল করে দেখি, একটা ট্রিগার করে দেখি যে এটা অ্যাকচুয়ালি কেমন করে আর কি, মানে এটার ইন্টারফেসটা কেমন হয় যখন আমি ম্যানুয়াল ট্রিগার করি। যেমন এই জায়গায় আমি ডেভ এনভায়রনমেন্ট রাখলাম, রান ওয়ার্কফ্লোতে ক্লিক করলাম, এই যে নতুন একটা ওয়ার্কফ্লো ট্রিগার হয়েছে। এখন যদি আমি রিফ্রেশ দিই, তাহলে দেখতে পারবো যে প্লে রাইট টেস্ট নামে আর একটা ওয়ার্কফ্লো অ্যাড হয়েছে। এখন এই যে এই জায়গার নাম ডিফারেন্ট কেন? এর কারণ হলো যখন আমি ম্যানুয়ালি ওয়ার্কফ্লোটাকে ট্রিগার করি, তখন হলো যে ওয়ার্কফ্লোর নাম যেটা সেই নামে এই জায়গায় টাইটেলটা সেট হয়। কিন্তু যখন অটো অটো ট্রিগার করে, তখন হলো যে কোড পুশ দেওয়া হয় না, ওই পুশ দেওয়ার সময় যে কমিট মেসেজটা দেওয়া হয় সেই কমিট মেসেজ অনুসারে হয়। যেমন এই নিচের যে তিনটা দেখতেছেন, এই তিনটা হলো অটো ট্রিগার হয়েছে। এইগুলা মেইনলি হলো যে কমিট মেসেজ। তা আমরা ওইটাও একটা দেখবো আগে। এখন যদি আমরা এইটার ভিতরে আসি, এই যে দেখতেছি যে ফ্লোটা পেন্ডিং অবস্থায় আছে। আমরা যদি ডিটেলসে যাই, ডিটেলস লগ দেখি যে অ্যাকচুয়ালি এটার স্টেপটা কি। এই যে এটা হলো যে প্লে রাইট ব্রাউজার স্টেপে অলরেডি চলে গেছে, মানে প্লে রাইট ব্রাউজার যে ইনস্টল করবে সেই পর্যায়ে আসছে অলরেডি। ইনিশিয়াল যে সেটআপ গুলো আছে ওগুলো ডান, তারপরে হলো পরবর্তী স্টেপ গুলো ওয়ান বাই ওয়ান পারফর্ম করবে। যেমন এই যে ব্রাউজার গুলো ডাউনলোড করতেছে, এই যে ক্রোমিয়াম ব্রাউজার ডাউনলোড করলো, এরপরে ফায়ারফক্স ব্রাউজার ডাউনলোড করতেছে, এরপরে এই যে ওয়েবকিট ব্রাউজার। এই যে এখন হলো টেস্ট এক্সিকিউশন পর্যায়ে চলে গেছে, মানে রান প্লেরাইট টেস্ট ওই স্টেপে চলে গেছে, মানে প্লেরাইট টেস্ট রান হইতেছে। এই যে অলরেডি টেস্ট ফেল গেছে সেইটার এই যে লগ এই জায়গায় পড়ছে। এই যে সেকেন্ড টাইম আরেকবার রিট্রাই করতেছে, প্রথম রিট্রাইতে 3 সেকেন্ড লাগছে, সেকেন্ড রিট্রাই তো 3 সেকেন্ড, মানে টোটাল 3বার রিট্রাই করছে। এর কারণ কি, আমরা ওই যে রিট্রাই তো আমরা এই জায়গায় যদি config.ts এ আসি, এই যে আমরা রিট্রাই কিন্তু টোটাল সেট যেটা করছি, ইনিশিয়াল প্রথম এক্সিকিউশন হবে, এরপরে রিট্রাই করবে আরো 2বার, এই যে জায়গায় 2 সেট করা, যার কারণে টোটাল 3বার এক্সিকিউট হবে। এবং সর্বশেষ ওয়ার্কফ্লোটা কমপ্লিট। এখন আমরা যদি একটু উপরে এটা লগ দেখি, এই যে কিন্তু এই যে 1 2 3 মানে এইটা টেস্টটা, এই যে এক্সাম্পল ডট স্পেক ডট টিএস, এইটা মেইনলি হলো ওই যে টেস্ট ফাইল, এই টেস্ট ফাইলটা এক্সিকিউশন হয়েছে। এই জায়গায় আমরা যদি আসি,
এই টেস্ট ফোল্ডারের ভিতরে এই যে এক্সাম্পল, এখন এই জায়গায় একটা ফাইল, সেই কারণে একটা, এই জায়গায় যদি 10টা ফাইল থাকতো, প্রতিটা ফাইলের ভিতরে যদি ধরলাম আরো শত শত টেস্ট কেস থাকতো, তাইলে কিন্তু এক্সিকিউশন টাইমটা আরো বাড়তো। যেমন সেটা 10 মিনিট হইতে পারতো, 20 মিনিট সময় হইতে পারতো। ওই হিসাবে কিন্তু এইটা ইন প্রোগ্রেসিভ আকারে দেখাইতো যে টেস্ট সে এক্সিকিউট করতেছে। তার মানে আমার এই যে 3বার, প্রথমবার 3 সেকেন্ড, পরবর্তীতে 3 সেকেন্ড 3 সেকেন্ড লাগছে, যে রিট্রাই 1 রিট্রাই 2, মানে টোটাল 2বার রিট্রাই করছে। এবং প্রথমবার তো ডিফল্ট এক্সিকিউশন হয়েছে। এখন আমি রিট্রাই চাইলে নিজের মতো করে ওই প্লেরাইট config.ts এর ভিতরে আমি যত দিব তত হবে। এবং আমাকে এই জায়গায় এই এক্সেপশনটা দেখাইতেছে, যে এক্সেপশনটা ওই যে যে অ্যাসারশনটা ফেল গেছে, যে এক্সপেক্টেড যে অ্যাসারশনটা ফেল গেছে সেটা দেখাইতেছে। এটা তো লগে দেখলাম। এখন আমরা যদি রিপোর্টে যাই, আবার ব্যাক করে ওই আর্টিফ্যাক্টে আসি, এখন এই দুটা রিপোর্ট আমরা ডাউনলোড করতে হবে, ডাউনলোড করলে রিপোর্ট দেখতে পাবো। যেমন আমরা যদি এই যে এই জায়গায় ডাউনলোড করি, প্রথমটা হলো এই HTML রিপোর্টটা ডাউনলোড করি, যে ক্লিক করলে ওই অটোমেটিক ডাউনলোড হবে। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে HTML রিপোর্টটা। আচ্ছা, এখন যদি আমরা ওই যে ডাউনলোডে আসি, আসার পরে এটাকে মেইনলি জিপ ফাইল হিসাবে করতে হবে, ফাইলটাকে কনসিডার করতে হবে। এটার শেষে এক্সটেনশন হবে .zip দিতে হবে। আচ্ছা, তার মানে এই যে এই ফাইলটাকে জিপ ফাইল হিসেবে কনভার্ট করতে হবে, এরপরে এই জিপ ফাইলটাকে ওপেন করতে হবে। ওপেন করলে এই ফোল্ডারের ভিতরে আমরা দেখবো এই যে একটা HTML ফাইল জেনারেট হয়েছে। এই HTML ফাইলটাকে যদি আমরা ওপেন করি, তাইলে হলো ওই যে লোকাল মেশিনের যেরকম দেখছিলাম HTML রিপোর্ট, সিমিলার রিপোর্ট আর কি। এবং এই রিপোর্ট আমরা ওপেন করলে তখন আমরা দেখতে পারবো যে কোথায় স্ক্রিনশট প্লাস হলে যে ভিডিও সহকারে দেখাবে যে আমার টেস্ট যে ফেল গেছে সেইটার কোন স্টেপে ফেল গেল, স্ক্রিনশটে যেরকম দেখাবে, প্লাস হলো ওই যে স্টেপ বাই স্টেপ তো আছেই। এবং এই জায়গায় যে টোটাল আমরা যদি অলে আসি, তাহলে আমরা দেখতে পারবো এই টেস্টটা যে রিট্রাই করছে, যে প্রথমবার এটা হলো ডিফল্ট রান, রিট্রাই 1 এটা হলো সেকেন্ড রান, তারপর রিট্রাই 2 এটা হলো থার্ড রান। তার মানে যে রিট্রাই যে করবে সেইটার প্রতিটার জন্য এরকম রিপোর্টে আলাদা আলাদা ভাবে এরকম দেখাবে আর কি। এবং এক্সিকিউশন টাইম কত, টোটাল এক্সিকিউশন টাইম হলো 9 সেকেন্ড লাগছে, সেটা এই জায়গায় দেখাইতেছে। আচ্ছা, এইটা গেল HTML রিপোর্ট। এখন হলো আমরা এটা কাইটা দিই, ট্রেসটা দেখি। আমরা যদি ট্রেসের কাছে চলে আসি, ট্রেসটাকে আগে ডাউনলোড করতে হবে। আমরা যদি সিমিলার ভাবে এই যে প্লেরাইট ট্রেস এইটাকে ডাউনলোড করি, যে এটা ডাউনলোড হলো, এইটাকে সিমিলার ভাবে জিপে কনভার্ট করতে হবে, না হইলে এগুলোকে ওপেন করা যাবে না। যেমন এই যে প্লেরাইট রিপোর্ট, এটা তো HTML রিপোর্ট, এই যে প্লেরাইট ট্রেসেস এটাকে রিনেম করে জিপ করে দিতে হবে, শেষে .zip। আচ্ছা, এখন আমরা এই জিপটাকে যদি আনজিপ করি, তাইলে হইলো এই যে প্লেরাইট রিপোর্ট 2 নামে আরেকটা হয়েছে। আচ্ছা, এইটা না, দেখে নেই, ট্রেসেসটাকে আমাদের করতে হবে। এই রিপোর্ট গুলোকে আমরা চাইলে এখন ডিলিট করে দিতে পারি, যেহেতু আমরা অলরেডি এটা ওপেন করছি। আচ্ছা, ট্রেসেসটাকে আমরা এখন আনজিপ করলাম। এই ট্রেসের ভিতরে হলো আমরা এই যে প্রতিটা রিট্রাই করছে, যে এই যে প্রথম এক্সিকিউশন, তারপরে হলো এই যে এটা রিট্রাই 1 রিট্রাই 2, তার মানে হলো যে 3বার এক্সিকিউশন করছে, সেটার জন্য 3টা ট্রেস রিপোর্ট আছে। আমরা যে কোনো একটা ট্রেস রিপোর্ট এখন যদি ওপেন করি তাইলেই হবে। এইটার ভিতরে আমরা মেইনলি হলো যে এরকম একটা trace.zip ফাইল পাবো। এখন এই জিপ ফাইলটাকে মেইনলি ওপেন, মানে ট্রেস ভিউয়ারে যদি ওপেন করি তাইলে আমরা ট্রেস রিপোর্টটা পাবো। তাহলে আমরা ট্রেস ভিউয়ারে যাই, এই জায়গা থেকে যদি গুগলে সার্চ করি যে প্লেরাইট ট্রেস ভিউয়ার, এই যে প্লেরাইট ট্রেস ভিউয়ার লেখা সার্চ দিলে প্লেরাইটের যে অফিসিয়াল যে ট্রেস ভিউয়ারটা আছে সেইটা ওপেন হবে। এইটা trace.playwright.dev, এটি হলো প্লেরাইটের অফিসিয়াল ট্রেস ভিউয়ারের ইউআরএল আর কি। এখন এই জায়গাতে মেনলি আমাদের ওই জিপ ফাইলটাকে ওপেন করতে হবে। জিপ ফাইলটাকে, মানে জিপ ফাইল মানে আমরা যেই এক্সিকিউশনের ট্রেস রিপোর্টটা দেখতে চাই সেইটার জিপ ফাইল। যেমন এখন আমরা সিলেক্ট ফাইল দিলাম, এই জায়গা থেকে আমরা ওই ফাইলটা সিলেক্ট করবো। এই যে ট্রেসের ভিতরে আমরা ধরলাম প্রথম এক্সিকিউশনটাই ধরলাম, এর ভিতরে যে trace.zip এই জিপটাকে সিলেক্ট করে ওপেন করতে হবে।
ওপেন করলে আমরা এই যে এরকম একটা রিপোর্ট পাবো। এটি মেনলি ট্রেস রিপোর্ট বলে আর কি, যেটার বেশ কিছু পার্ট আছে। আমরা যদি পার্ট বাই পার্ট দেখি, উপরে যেটা সেটা হলো টাইম লাইন। টোটাল আমার টেস্ট এক্সিকিউশন হয়েছে 3 সেকেন্ড। তার মানে এই যে প্রথম এটা প্রথম 1 সেকেন্ডে এই পর্যায়ে ছিল, 2 সেকেন্ডে ও লগ ইন পেজে ছিল, তারপরে 3 সেকেন্ডের সময় আইসা ওই যে হোম পেজে আসছে, তারপরে 4 সেকেন্ডের ভিতরে এক্সিকিউশন কমপ্লিট। এখন ধরেন এক্সিকিউশন টাইম যদি আরো বেশি হইতো, তাহলে ওই টাইম লাইন ওয়াইজ এই জায়গায় ওই স্ক্রিনশট শো করতো যে আমার প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কোন স্টেটে আছে সেটার স্ক্রিনশটটা শো করতো। আহ এরপরে এই সেকেন্ড পার্টে এই জায়গায় হলো স্টেপ ওয়াইজ স্ক্রিনশট দেখাবে। যেমন যে স্টেপ গুলা প্রথমে যে নেভিগেট টু, তারপর হলো যে এই যে স্টেপটা, এটা মেইনলি হলো যে ইউজার নেম ইনপুট ফিল্ডে যে ইনপুট সেট করা। যখন আমি এইটা সিলেক্ট করলাম, তখন আমাকেও দেখাইতেছে যে কোন ইনপুটের সাথে ও ইন্টারাকশন করছে তখন সেইটা। সেকেন্ড হলো যে পাসওয়ার্ড ইনপুট ফিল্ডের যে স্টেপটা, সেইটা এইটা সিলেক্ট করার পর আমার এই যে পাসওয়ার্ড ইনপুট ফিল্ডের মার্ক করে দেখাইতেছে যে এই ইনপুট ফিল্ডের সাথে ইন্টারাকশন করছে। এরপরে হলো যে ক্লিক, লগ ইন বাটনে ক্লিক করা, সেটা আমাকে যে এই জায়গায় দেখাইতেছে যে লগ ইন বাটনে ক্লিক করছে। এরপরে ওয়েট ফর টাইম আউট, আমাদের ইসে 2 মিনিটের টাইম আউট, মানে 2 সেকেন্ডের একটা টাইম আউট ছিল আর কি। এই যে আমরা যদি টেস্টে আসি, এই যে জায়গায় 2 সেকেন্ডের একটা টাইম আউট ছিল, সেইটা ওই জায়গায় দেখাইতেছে। মানে প্রতিটা লাইন বাই লাইনের ডিটেইল রিপোর্টটা শো করবে। এরপরে হলো যে এক্সপেক্ট যে অ্যাসারশনটা ছিল সেইটা ফেল গেছে, তা ওই সময় কোন পেজে ছিল সেইটা দেখাইতেছে, ওই সময় এই পেজে ছিল আর কি। এবং সর্বশেষে যে আফটার হুক, এই হুক মানে হলো এইগুলা ওই ব্রাউজার ওপেন করা, ব্রাউজার ক্লোজ করা, এইগুলা মেইনলি প্লে রাইটের বাই ডিফল্ট ভাবে ওরা ম্যানেজ করে। এরপরে ওয়ার্কার ক্লিন আপ, সর্বশেষ যে ওই করছে মানে ব্রাউজারটাকে ক্লোজ করে দিয়েছে সেইটা। এখন এই প্রতিটা স্টেপে যে এপিআই কল গুলো হয়েছে, নেটওয়ার্ক কল, সেটা আমরা এই যে নিচে দেখতে পারবো। যেমন এই জায়গায় যদি আমরা কলে আসি, প্লাস হলো এই যে কনসোল লগ যদি থাকে সেইটা, এই যে কনসোল লগ কি ছিল সেইটা, প্লাস নেটওয়ার্কে যদি আসি, তাহলে হলো যে এপিআই কল গুলো এই জায়গায় দেখা যাবে যে নেটওয়ার্ক ট্যাবে। তার মানে কোনো এপিআই যদি ফেল যায়, তাইলে হলো সেইটার এই যে ডিটেল এপিআই এই জায়গায় দেখা, মানে ব্রাউজারে যে নেটওয়ার্ক ট্যাবটা যেরকম সিমিলার ইন্টারফেস আর কি। এই জায়গায় এপিআই গুলো সিলেক্ট করতে হবে, প্লাস সিলেক্ট করলে ওই এপিআই এর যে ইউআরএল কি ছিল, আর তারপর এটা রিকোয়েস্ট কি ছিল, প্লাস হলো ওইটার স্ট্যাটাস কোড কি ছিল, প্লাস এই যে এটার হেডার কি ছিল। কোনো কারণে যদি কোনো এপিআই ফেল যায়, তাহলে টেস্ট রিপোর্টে এসে আমরা এভাবে দেখতে পারবো যে এপিআই কি প্রপার যে ডেটা পাঠানোর কথা, এই যে পেলোডের যে ডেটা পাঠানোর কথা সেটি কি পাঠাইছে কিনা, হেডারের ভিতরে যে অথরাইজেশন অথেন্টিকেশন কি প্রপারলি হয়েছে কিনা, অথবা হেডারের যে অন্যান্য যে গুলো সেইগুলো কি ঠিক আছে কিনা, এগুলো আমরা দেখতে পারবো। প্লাস রেসপন্স, মানে এক্স্যাক্টলি কোন পয়েন্টে ফেল গেল বা এপি কি কি ফেল গেল, সেই ডিটেল রিপোর্টটাও এই জায়গা থেকে মিলে দেখা যাবে। মানে কনসোল প্লাস হলো এই জায়গায় সোর্স, সোর্স হলো ব্রাউজারের যে ইটা আর কি, যে কোডের যে এক্সিকিউশন যে করছে কোডের কোথায়, সেই সোর্সটা এই জায়গায় দেখাবে। যেমন আমি যদি স্টেপ বাই স্টেপ সিলেক্ট করি, এই স্টেপের সাথে কোন লাইনটা এক্সিকিউশন হয়েছে সেইটার এই জায়গায় হাইলাইট করে দেখাবে। যেমন আমি ক্লিক বাটনে, মানে ক্লিক স্টেপটা কোন লাইনের মাধ্যমে এক্সিকিউশন করছে, সেটা হলো এই যে 8 নম্বর লাইনের মাধ্যমে। তারপরে যে ওয়েট ফর টাইম আউট, এটা হলো এই যে 10 নম্বর লাইনে। এই যে এক্সপেক্ট, এটা হলো এই যে 12 নম্বর লাইনে। তার মানে মানে এরকম ডিটেল রিপোর্টটা পাওয়া যাবে হলো ট্রেস রিপোর্টে আর কি, যেটা মেনলি এইচটিএমএল রিপোর্টে এত ডিটেল এটা রিপোর্টটা পাওয়া যায় না। আচ্ছা, এই হলো ট্রেস রিপোর্ট। এখন যদি আমরা আবার এসে চলে আসি এই জায়গায়, তাইলে আমরা দেখতে পারবো যে আমাদের এটা মেইনলি 30 দিন পর্যন্ত থাকবে, যেহেতু আমরা রিটেনশন পিরিয়ড 30 দিন সিলেক্ট করেছি। চাইলে আমরা এই যে ইন্টেনশনালি এটাকে ডিলিটও করে দিতে পারবো, তাইলে এই রিপোর্ট গুলো ডিলিট হয়ে যাবে এবং এই জায়গা থেকে এই যে ডাউনলোড করার অপশন। এখন আমাদের এই টেস্টটা তো ফেল গেল, এখন আমরা ইন্টেনশনাল যে ফেলটা ছিল, যেমন ইন্টেনশনাল ফেলটা ছিল টেস্ট কেসে যদি আসে, এই যে এই পার্টটা যে টেস্ট, এইটাকে আমরা সরায় দিই। এখন যদি আমরা টেস্ট কেসটাকে রান করি, তাহলে দেখবো যে আমাদের টেস্টটা সাকসেস হইতেছে।
আচ্ছা, আমাদের টেস্ট এই যে এখন কিন্তু পাস করছে আর কি। তার মানে এখন আমাদের এই যে চেঞ্জটা করলাম এটা আমরা এখন গিটহাবে পুশ দিয়ে দিব। যেমন আমরা যদি এই যে গিটহাবে আসি, গিটহাব ডেস্কটপে আসলাম, এই জায়গায় আমরা দেখলাম যে আমাদের এই চেঞ্জটা হইলো, এখন এই চেঞ্জটা আমরা পুশ দিয়ে দিব। তাইলে আমরা যেটা করব তা সিম্পলি এই যে কমিট, তারপরে এই যে পুশ দিলেই পুশ হয়ে যাবে। যেহেতু আমার অলরেডি যে রিপোজিটরি সেটআপ করা আছে, পুশ হয়ে গেল। এখন যে এটা পুশ হয়ে গেল, আমরা কোডে আসি। কোডে আসার পরে আমরা দেখবো যে অটোমেটিক্যালি একটা অ্যাকশন ট্রিগার করছে, যেটা আমরা পুশ দিছি এই যে মাত্র। অটোমেটিক্যালি কিন্তু এটা ট্রিগার হয়েছে। এটা কিন্তু আমরা ম্যানুয়ালি ট্রিগার করিনি, জাস্ট কোড পুশ দেওয়ার পরে ট্রিগার হয়েছে। এবং এইটার যে টাইটেলটা সেটা কিন্তু যে এটা কোনটা, এটা হলো যে কমিট মেসেজ আপডেট এক্সাম্পল ডট স্পেক ডট টিএস, এটা হলো কমিট মেসেজ ছিল। যেহেতু আমি কোনো স্পেসিফিক কমিট মেসেজ দিইনি, এটা ডিফল্ট কমিট মেসেজ হিসেবে সেট হয়েছে। যে আমরা যদি কমিটে আসি, এই যে সর্বশেষ কমিট এই যে এইমাত্র এইটাই দেওয়া হয়েছে আর কি। এইটার অ্যাকশনসটা স্টিল ইন প্রোগ্রেস আছে। এখন আমরা যদি ডিটেইলসে যাই, তাইলে আবার ওই যে আমরা ডিটেইলস দেখতে পারবো যে এটা যে ট্রিগার করতেছে, মানে এক্সিকিউশন হইতেছে প্রপার, সেইটার কোন স্টেপে কোন সময় আছে সেটা এরকম লগ আকারে দেখাবে। এই যে এখন হলো ব্রাউজার ইনস্টল করতেছে, এরপরে হলো মানে এর আগের যে স্টেপ গুলো আছে সেইটা করা ডান, মানে অলরেডি পারফর্ম করা ডান। আমরা যদি ওয়েট করি তাইলে মানে দেখতে পারবো যে কোন সময় কোন স্টেপে পারফর্ম করতেছে। আচ্ছা, এখন এখন প্লে রাইট এক্সিকিউশন করতেছে, ওই যে পাস করছে অলরেডি। পাস করার পরে কিন্তু আর রিট্রাই করে নাই। এই যে সব আমার সাকসেস, এবং সাকসেস হওয়ার পরে এই যে গ্রিন চেক মার্ক আইকন দিয়ে দেখায় যে আমার টেস্ট এক্সিকিউশন ডান। এই যে আমরা যদি এই যে রান প্লে রাইট টেস্ট এইখানে আসি, তাইলে কিন্তু আমরা দেখতে পারবো যে এই যে রানিং ওয়ান টেস্ট ইউজিং ওয়ান ওয়ার্কার, মানে একটা ওয়ার্কার মানে ব্রাউজার, একটা ব্রাউজারে একটা টেস্ট পারফর্ম করছে, সেটা হলো ক্রোমিয়াম ব্রাউজারে এই ফাইল থেকে, এবং সেটার টাইটেল হলো এইটা, প্লাস ওইটা 3 সেকেন্ডের মতো টাইম লাগছে, এবং ওইটা প্রথমবার ট্রাই করে পাস পাস হয়েছে আর কি। পাস করার পরেও কিন্তু আর সেকেন্ড মানে রিট্রাই করে নাই, রিট্রাই হবে অনলি ফেল করলে আর কি। আচ্ছা, এখন যদি আমরা ব্যাক করি মানে এইটা রিপোর্টিং দেখার জন্য, আমরা এই যে অ্যাকশনসে যাই, প্লাস এই যে এটা হলো সর্বশেষ যেটা ট্রিগার করলো সেইটা। এখন আমাকে এই যে গ্রিন চেক মার্ক আইকন দিয়ে দেখাইতেছে যে আমার সর্বশেষ যে এক্সিকিউশনটা হয়েছে সেটা সাকসেস হয়েছে, এবং এই জায়গায় কিন্তু আমার রিপোর্ট অনলি একটা, ওই যে প্লে রাইট রিপোর্ট, মানে যে এইচটিএমএল যে রিপোর্টটা। আমরা এই জায়গায় যদি আসি, প্লে রাইটের এইচটিএমএল রিপোর্টের নামটা ছিল যে এইটা প্লে রাইট রিপোর্ট। এটাকে আমরা চাইলে আরো স্পেসিফিক নাম দিতে পারি। এইচটিএমএল রিপোর্ট যেটা, এটা কিন্তু অলওয়েজ কন্ডিশন দেওয়া, এই কারণে এই এইচটিএমএল রিপোর্টটা মেইনলি অলওয়েজ টেস্ট যদি ফেইলও করে তাইলেও জেনারেট করবে, পাস করলেও জেনারেট করবে। বাট ট্রেসটা এই জায়গায় কিন্তু দেওয়া আছে যে আউটকাম যদি ফেইলিওর হয় তাইলে, তো যেহেতু আউটকাম সাকসেস হয়েছে এই কারণে ট্রেস রিপোর্টটা জেনারেট করে নাই। এই যে প্লে রাইট ট্রেসেস নাম ছিল আর কি, এটা জেনারেট করে নাই। আমরা এই জায়গা থেকে সিমিলার ভাবে আমরা যদি রিপোর্টটা ডাউনলোড করি তাইলে এই যে এরকম এরকম, এটা তো ট্রেস রিপোর্ট, এই এইচটিএমএল রিপোর্টটা যেরকম হয় সেইটা আমরা পাবো আর কি। এবং সাকসেস হলে সাধারণত টেস্ট রিপোর্ট দরকার হয় না, কারণ যেহেতু আমার সকল ভ্যালিডেশন প্রপারলি কাজ করছে, সেই ক্ষেত্রে তো আমার আর এরকম ডিটেলস ডিবাগিং করার তো আর কিছু নাই। তো যার কারণে সাকসেসের ক্ষেত্রে টেস্টটা না করাই আর কি বেটার, মানে ওয়ে আর কি, প্রফেশনাল ওয়ে। কিন্তু চাইলে সাকসেসের ক্ষেত্রেও টেস্ট রিপোর্ট জেনারেট করা যাবে, যেহেতু এটা একটা এক্সট্রা স্পেস নিবে। সেই ক্ষেত্রে কিন্তু এই যে লার্জ অটোমেশন প্রজেক্ট রান করার ক্ষেত্রে ফ্রি ভার্সন গুলাতে কিন্তু এইসব লিমিটেশন আছে। গিটহাবের তখন প্রিমিয়াম ভার্সন নিতে হবে, অর্গানাইজেশনাল লেভেলের যে পেইড ভার্সন গুলো আছে ওই ওই প্ল্যান গুলো নিতে হবে। কারণ এই জায়গায় মেইনলি স্টোরেজের একটা বিষয় আছে। এই যে এই জায়গায় কিন্তু এই যে সাকসেস হয়েছে এই জায়গায় কিন্তু টোটাল এই এইচটিএমএল রিপোর্টটার সাইজ হলো এই যে 1.193 কেবি। যখন এইটার সাথে ভিডিও অ্যাটাচ ছিল, মানে ফেল করার করলে তো ভিডিও অ্যাটাচ হয়, তখন কিন্তু এটা সাইজ আরো ইনক্রিজ হয়। তো তার কারণে এই বিষয়গুলোকে ওইভাবে মেনটেন করতে হবে আর কি।
আচ্ছা, এখন যদি আমরা অ্যাকশনসে আসি তাইলে আমরা দেখতে পারবো যে আমাদের সর্বশেষ যে অ্যাকশনটা এটা মেইন ব্রাঞ্চ থেকে হয়েছে, আর কোন সময় এক্সিকিউশন করছে প্লাস হলো কোন কমিট, এই যে কমিটে ক্লিক করলে ওই কমিটে চলে যাবে আমার। এই যে চেঞ্জটা হয়েছিল, এই চেঞ্জের কারণে আমার ওই এই যে ওয়ার্কফ্লোটা ট্রিগার করছে আর কি। মেইন কথা হলো যে আমাদের ওই ওয়ার্কফ্লো ওয়াইএমএল ফাইলের ভিতরে যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া, এক্স্যাক্টলি সেইভাবে মেনলি গিটহাব ওই অ্যাকশনস অনুসারে ওয়ার্কফ্লো পারফর্ম করবে আর কি। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন ছিল? মনে হয় হ্যান্ড রাইজ করছেন কেউ। হ্যালো। জি ভাইয়া, আমার হচ্ছে একটা প্রশ্ন ছিল। ডেভঅপস আর হচ্ছে এই যে সিআইসিডির মধ্যে কি তেমন কোনো পার্থক্য আছে নাকি ভাইয়া? ডেভঅপস হলো একটা রোল, মানে হইলো যেমন কিউএ একটা রোল, ডেভঅপস হলো একটা রোল। যে এই ওভারঅল আমরা এই শুরুতে যে সিআইসিডি ইন্টিগ্রেশনের যে ইটা মানে ওয়ার্কফ্লোটা বা ওভারঅল যে কি বলে সেটআপটা দেখলাম, এটা কিন্তু মেইনলি ডেভঅপস রোল এই জায়গায় অনেক ইনভলভমেন্ট আছে। যেমন এই যে ডিপ্লয়মেন্টের যে বিষয়গুলো, প্লাস হইলো ডেভেলপারেরও কিছু রোল আছে, যেমন এই যে কোড কমিট করা, ডিপ্লয় করা, বিল্ড করা, এগুলো ডেভেলপারের কাজ। আবার রিলিজ করা, ডিপ্লয় করা, অপারেট মনিটর, এই বিষয়গুলো ডেভঅপস এর কাজ। প্লাস হলো টেস্টের বিষয়গুলো হলো কিউএ এর কাজ। তার মানে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এবং ডেভেলপমেন্ট এর ভিতরে ডেভেলপার, কিউএ এবং ডেভঅপস তিনটা রোলেরই ইনভলভমেন্ট আছে। যার কারণে কিউএ জাস্ট হলো তাদের এই টেস্ট রিলেটেড বিষয়গুলো এই মানে আমরা যেমন এই যে এখন ওয়ার্কফ্লোর সাথে ইন্টিগ্রেট করে দিলাম, এখন যেটা হবে যখনই ডেভেলপার এই কন্ডিশনের ভিতরে, যেমন আমরা মেইন ব্রাঞ্চ সিলেক্ট করে রাখছিলাম, তারপরে পুল রিকোয়েস্ট দিচ্ছি, তারপরে পুল দিচ্ছি, এই জায়গায় মানে রিকোয়ারমেন্ট অনুসারে যে কোনো কন্ডিশন দেওয়া যেতে পারে। এই কন্ডিশনের ভিতরে যখনই কোনো পুল দেওয়া হবে, পুল রিকোয়েস্ট দেওয়া হবে, অটোমেটিক্যালি কিন্তু এই টেস্ট রিপোর্ট জেনারেট হবে। এই যে টেস্ট রিপোর্ট জেনারেট মানে টেস্ট রিপোর্ট মানে হলো টেস্ট এক্সিকিউশন হবে। এই জায়গায় কিন্তু কোনো কিউএ ইঞ্জিনিয়ার অথবা অন্য কোনো রোলের ম্যানুয়াল কোনো ইন্টারভেনশন লাগবে না। অটোমেটিক্যালি এটা ট্রিগার হবে, ট্রিগার হয়ে রিপোর্টটা যে জেনারেট হবে সেটা তো এই ওয়ার্কফ্লো থেকে দেখা যাবে। প্লাস এই জায়গায় নোটিফিকেশন সিস্টেমও চাইলে অ্যাড করা যায়, যে আমার যখন এই টেস্ট এক্সিকিউশন কমপ্লিট হলো এটা কোনো একটা চ্যানেলে নোটিফাই করবে। চ্যানেলে মানে কোন একটা স্ল্যাক চ্যানেল হইতে পারে, অথবা জি চ্যাট নোটিফিকেশন হইতে পারে, মানে হলো এটাকে নোটিফাই করা। মানে এই ফুল বিষয়টা তখন আরো অটোমেট হয়ে যাবে, যে কোনো হিউম্যান দরকার হবে না যে এই বিষয়টাকে ম্যানেজ করবে। হিউম্যান মানে কিউএ ইঞ্জিনিয়ার যে সে জাস্ট হলো এই বিষয়গুলোকে ম্যানেজ করবে। ম্যানেজ মানে হলো সে অটোমেশন স্ক্রিপ্ট লিখবে, প্লাস হলো ইন্টিগ্রেট করবে, কিন্তু এই বিষয়গুলো অটোমেটিক্যালি হবে। এইটাই হলো অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন বলে আর কি। আর কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্টের কাজ যেটা মানে ডিপ্লয় দেওয়া, অপারেট করা, মনিটর করা, এই বিষয়গুলো মেইনলি ডেভঅপস অপারেট করে। হ্যাঁ, কোশ্চেন আছে আর কোনো? হ্যালো, কোশ্চেন ক্লিয়ার? আর কোনো কনফিউশন আছে? হ্যালো, সবাই কি শুনতেছেন? জি ভাইয়া, মানে কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমাদের মেইনলি ওভারঅল যেই প্ল্যান অনুসারে আমরা আজকে আর কন্টিনিউ করব না। আমাদের ক্লাস এইখানেই থাকবে। যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে কোশ্চেন করতে পারেন, বা কারো কোনো কনফিউশন বা কোনো কিছু জানার থাকলে করতে পারেন। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকের ক্লাস এইখানে ক্লোজ করব। আমাদের নেক্সট ক্লাস হবে কালকে। নেক্সট ক্লাস মেইনলি প্লেরাইটের এমসিপি সার্ভার ইউজ করে কিভাবে
অটোমেশনের সাথে এআই কে ইনভলভ করে বা এআই কে ইউজ করতে হয় সেটা আমরা শিখবো বা সেটা নিয়ে আমরা ডিসকাশন করবো নেক্সট ক্লাসে।